কি খবর স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রেই একটা ভালো অপশন সব শিক্ষার্থীদের জন্য, যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, যারা এগ্রি প্রিপারেশন নিয়েছো এবং যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো। কারণ এখানে আমরা দেখছি সাধারণত এখানে ফিজিক্সের যে প্রশ্নগুলো সেগুলো অনেকটাই থিওরি বেসড হয়। তারপরে ম্যাথ যেগুলো আছে সেগুলো অনেক বেশি কঠিন হয় এরকম না। তুমি যদি খুব ভালোভাবে প্রশ্ন ব্যাংক সলভ করে থাকো তাহলে কিন্তু তোমার একটা ভালো মানে একটা স্ট্রং প্রিপারেশন তৈরি হবে। কেমিস্ট্রিও তাই, ম্যাথও অনেকটা এরকমই। এখন বায়োলজি আমরা গত বছর দেখছি বায়োলজিতে মোটামুটি অনেক বেশি কঠিন প্রশ্ন আসে এরকম না। দেখা গেছে মোটামুটি তোমরা যারা দাগন লাইনগুলো ভালোভাবে পড়ছো, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করছো, তারা মোটামুটি কিন্তু এখান থেকে একটা ভালো কমন পেয়ে গেছে এবং বায়োলজি থেকে কিন্তু আরুতে একটা ভালো নাম্বার তোলা অবশ্যই সম্ভব। এই জন্যই আসলে বায়োলজির একটা লাস্ট শর্ট ক্লাস প্রিপেয়ার করা হয়েছে, যেখানে বিগত 3-4 বছরের প্রশ্ন সলভ করানো হয়েছে এবং রিলেটেড টপিক তোমাদের সাথে আলোচনা করা হবে। এবং আমি বিশ্বাস করি এই ক্লাসটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এখান থেকে সব কমন পড়বে আমি এটা বলতেছি না, কিন্তু এই ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে এবং আমার মনে হয় এটা তোমাদের কি বলে এটাকে রিজবি, আত্মবিশ্বাসটাকে বুস্ট করবে। ঠিক আছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমরা সবসময় চেষ্টা করতেছি তোমাদের সাথেই থাকার। রিজবি। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের ক্লাসে আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, বুঝছো? মানে বেশ খুব একটা সময় নিব না, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোকে ভাগ করে নিয়ে আলোচনা করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আর সেকেন্ডলি হচ্ছে অ্যাসোসিয়েটেড যে তথ্যগুলো দিব প্রত্যেকটা প্রশ্নের সাথে, ওই জিনিসগুলো একটু তুমি মানে একটু মাথায় ঢুকাইতে পারো। কারণ হচ্ছে আরিউতে আসলে প্রশ্ন একই টপিক থেকে কাছাকাছি টাইপের প্রশ্ন এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমরা যেহেতু লাস্ট 3-4 ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব, দেখা যাচ্ছে ঘুরায় পেঁচে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সব প্রশ্ন আসবে না, কিন্তু একটা গুড অ্যামাউন্ট অফ কোশ্চেন কিন্তু আসবে। সো ডেফিনেটলি এই ক্লাসটায় তুমি থাকো শেষ পর্যন্ত। আরেকটা কাজ করতে পারো, যদি তোমার হাতে সময় খুব কম থাকে, পারলে একটু স্পিড বাড়ায় হলে পুরো ক্লাসটা দেখো। মানে অর্ধেক ক্লাস দেখলা বা 10 মিনিট দেখলা চলে গেলা, এর থেকে বেটার যে সম্পূর্ণ ক্লাস দেখে এখানে মোটামুটি 120টার মতো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন সম্পর্কে একটা কনসেপশন নিলা, তাহলে ভালো হবে। ওকে, তাহলে আমরা যাই, কথা না বাড়ায়। আর প্রথমেই ক্লাসের শুরুতে তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে দিচ্ছি, যেন তোমাদের আরিউয়ের যে জার্নি, এই যাত্রা, এটা যেন ভালো হয়। তোমাদের সাথে আসলে অনেক দীর্ঘ একটা যাত্রা হলো। সেই একাডেমিকে অনেককে পড়িয়েছি, তারপর তো প্রি মেডিকেলে মেডিকেল ব্যাচে আরটিডিএস এর সাথে পড়িয়েছি, এরপর এসিএস এর ভার্সিটি ব্যাচের অনেকে আমার এই ভিডিওটা হয়তোবা দেখছো, ফিজিক্স সেন্টার্সের সাথে যে এগ্রি ব্যাচ সেখানে হয়তোবা অনেকে ভিডিওটা দেখছো। সবাইকে আমি হচ্ছে ওয়েলকাম জানাই ক্লাসে। আর যারা আমার কোনো পেইড কোর্সে ছিল না, এমন ভাবার কোনো কারণ নাই, তোমার জন্য আমার একই পরিমাণ দোয়া এবং ভালোবাসা। এই যে আরিউ, যেটাকে তোমার মনে হচ্ছে যে অস্পৃশ্য বা তুমি আগের গুলাতে চান্স পাও নাই, ভাবতেছো এটাতেও পাবা না, একটু ভরসা রাখো, একটু ধৈর্য দেখাও, দেখো ইনশাল্লাহ এখানে জয়ী হয়ে ফিরবা। বিসমিল্লাহ বলে আমরা চলো শুরু করি। সো প্রথমে কোষের গঠন, এখান থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে। এবং এখান থেকে দেখো প্রথম প্রশ্ন ধরে আমি তোমাকে বলতে চাই, অন্য নামগুলা পড়তে হবে তোমাকে। অন্য নামগুলা কি কি আছে, প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু একটা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে, তাই না? যেমন ধরো এই প্রশ্নের উত্তর যদি দেই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে, তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় হচ্ছে, তোমরা সবাই জানো আই হোপ, যে এটার উত্তর হবে কি গলগি বডিস, রাইট? এটার উত্তর হবে গলগি বডিস। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড অন্য তথ্যগুলো একটু জানি। লাইসোজোম, এটার অন্য নাম কি আছে বলো? সবাই জানো এটা, এইটাকে বলা হয় হচ্ছে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড, তাই না? মাইটোকন্ড্রিয়াকে বলা যায় শক্তি উৎপাদনের কারখানা। রাইবোজোমকে কি কিসের ফ্যাক্টরি বলবা? প্রোটিন তৈরির ফ্যাক্টরি। তাহলে এই বেস লেভেলে কিছু কথা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আমি আরো কিছু অ্যাড করে দিতে চাই, তোমার কুইক টাইমে তোমার মাথায় যতখানি ধরতে পারে ধরাই ফেলো, ওকে? আর পারলে তো ভালোই। যদি বলি জীবের ব্লুপ্রিন্ট কাকে বলা হয় বলো? ব্লুপ্রিন্ট বললে হচ্ছে জিন, তাই তো? আর যদি বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, দেখো ব্লুপ্রিন্টের সামনে একটা ম লাগাইছি, রাইট? মাস্টার ব্লুপ্রিন্ট। তাহলে নর্মাল ব্লুপ্রিন্ট বলছে হচ্ছে জিনকে, রাইট? আর মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলবা বলো? জিনোমকে। দেখো শেষেও একটা ম লাগাইছি, জিনের শেষে একটা ম লাগাইলে কি হয়? জিনোম। ব্লুপ্রিন্টের সামনে ম দিয়ে কি মাস্টার লাগাইছি, তাহলে ভুল করব না। তারপর যদি বলে মাস্টার মলিকিউল, যখনই কোনো মলিকিউলের কথা বলবে তখন তুমি কার কথা বলবা? ডিএনএ এর কথা বলবা, কারণ ডিএনএ একটা মলিকিউল। মনে রাখো, ক্রোমোজোম কিন্তু কোনো মলিকিউল না, অণু না। ডিএনএ একটা বড় অণু, বুঝছো? তাহলে যদি বলে মাস্টার মলিকিউল কোনটা, তাহলে উত্তর দেখাবা ডিএনএ। অপশনে ডিএনএ না থাকলে তুমি এটাকে নিউক্লিক অ্যাসিড দাগাইতে পারো, যেহেতু ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। তারপর জীবনের ভাষা যে প্রোটিন, এটা তোমরা জানো, তাই না? তারপর যদি বলি বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা, পারবা কি? এটা হবে জেনেটিক কোড। তারপর এরকম আরো অনেকগুলো আছে। জীবনের ভৌত ভিত্তি বলা হয় কোনটাকে? প্রোটোপ্লাজমকে। তথ্যের ভিত্তি বলা হয় কোষঝিল্লিকে। এতগুলো পড়া, সবগুলো লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে, মুখে মুখে বললাম, যে কয়টা তোমার মাথায় ধরে। ওকে, আচ্ছা, গেল। আবার যদি বলে বংশগতির ধারক ও বাহক, তাহলে কাকে বলবা? ক্রোমোজোম।
ক্রোমোজোমের মধ্যেই জিনগুলা থাকে, ওইখানে বংশগতির সব জিনিসপত্র কপি করা থাকে। নেক্সট প্রশ্নে চলে আসি। পলিপেপটাইড একটা চেইন, মানে প্রোটিনের যে চেইন, ওইটাকে ট্রান্সলেশন করবা। ট্রান্সলেশন মানেই তো প্রোটিন তৈরি। এটার জন্য টার্মিনেশন কোডন কোনটা? তাহলে কোডন কোথায় থাকে? কোডন থাকে এমআরএনএতে। কোডন জিনিসটা কি ভাই? কোডন বেসিক্যালি 3টা নাইট্রোজেন বেস। তোমরা জানো যে একটা নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেস থাকে, তাই তো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। যেহেতু এমআরএনএ বলছি, সেহেতু এখানে কি নাই? থায়ামিন নাই। কারণ আমরা জানি ডিএনএতে ইউরাসিল নাই, আরএনএতে থায়ামিন নাই। ওকে, তাহলে এই 4টা নাইট্রোজেন বেস এরা বিভিন্ন সিকোয়েন্সে থাকতে পারে একটা এমআরএনএর মধ্যে। ধরো এ, ইউ, জি, তাই না? সি, জি, এ। টি দেওয়া যাবে না? টি দেওয়া যাবে না, জি, এরকম করে। তাহলে এখানে 3টাকে আমরা বলবো, এখানে এরকম ট্রিপলেট 3টাকে বলবো একটা কোডন। বুঝছো? তাহলে কোডন থাকে এমআরএনএ। যদি প্রশ্ন আসে অ্যান্টিকোডন কার থাকে, তাহলে বলবা টিআরএনএ। বুঝছো? টিআরএনএ থাকে অ্যান্টিকোডন। যেমন আমরা জানি স্টার্ট কোডন হচ্ছে এ ইউজি। বুঝছো? তাহলে এইখানে এটা হচ্ছে ধরো স্টার্ট কোডন, এটা দিয়েই সব প্রোটিন তৈরি শুরু হবে, এটা স্টার্ট কোডন। তো এখানে একটা টিআরএনএ আসবে। টিআরএনএ তুমি জানো এরকম একটা ফাঁস বা লুপ থাকে অনেকগুলা। আচ্ছা, ওকে, ধরো এটা একটা টিআরএনএ। তো টিআরএনএ এখানে থাকবে অ্যান্টিকোডন। সো স্টার্ট কোডন যদি এটা হয়, তার জন্য অ্যান্টিকোডন কি হবে জানো? টিআরএনএ এর এখানে কি থাকবে? এর এন্টি কি? জি। ইউ এর, আচ্ছা অন্য রং নেই, চিকন করে নেই আর একটু। জি। ইউ এর এন্ট্রি কি বলো? এ। জি এর কি? সরি, সি। জি এর কি? এই ভুল হয়েছে, দাঁড়াও। ইউ এ সি, এইটা হবে অ্যান্টিকোডন, তাই না? এ থাকলে কি এর সাথে থায়ামিন থাকে না? এখানে তো থায়ামিন থাকতে পারবে না, থায়ামিনের বদলে এখানে ইউরাসিল থাকবে। তো এটা হচ্ছে স্টার্ট কোডন, আর এটা হচ্ছে তুমি বলতে পারো যে অ্যান্টিকোডন, ইনিশিয়েটর টিআরএনএ যে প্রথম আসবে, যে ইনিশিয়েট করবে তার অ্যান্টিকোডন। যাই হোক, অনেক আলোচনা করে ফেলছি, এটার উত্তর দেন ভাই। এটার উত্তর হচ্ছে 3টা স্টপ কোডন আছে, ওই স্টপ কোডনগুলোকেই টার্মিনেশন কোডন বলতেছে। স্টপ কোডনকেই টার্মিনেশন কোডন বলতেছে। স্টপ কোডনগুলো সব শুরু হবে ইউ দিয়ে। বুঝছো? স্টার্ট কোডন ভুলবা না। তো স্টপ কোডনগুলো সব তোমাকে দিয়ে শুরু, ওকে, ইউ দিয়ে। তারপর কি হবে? ইউ এ এ একটা, তারপর ইউ জি এ, ইউ এ জি, এগুলো আছে। তাহলে কোনটা হবে না? তোমার মনে হতে পারে ইউ দিয়ে আর কোনটা শুরু হতে পারে বলো? ইউ জি জি। কিন্তু এইটা কিন্তু কোনো স্টপ কোডন না। ইউ দিয়ে শুরু হলে এটা স্টপ কোডন না। ইউ দিয়ে শুরু হয়, এই 3টা হচ্ছে স্টপ কোডন। মানে এগুলাকে তুমি যদি পাও একটা চেইনের মধ্যে, সেখানে প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে। খুঁজে বের করো তাহলে কোনটা আছে। ইউজিজি তো হবে না, এগুলো তো হবে না। স্টপ কোডন তো ইউ দিয়ে শুরু হবে, তাহলে উত্তর পেয়ে গেছি গ নাম্বার। আর এ নাম্বারটা কি বলো? এ নাম্বারটা হচ্ছে স্টার্ট কোডন। পারা গেল? ডান? ওকে। এটা 2 বছর টানা আসছে একই টাইপের প্রশ্ন, একই প্রশ্ন। বুঝছো? টার্মিনেশন কোডন কোনটা? ইউ জি এ। ওকে। ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত থাকে কয় নাম্বার কার্বনে? এটা সাস্টে আসছিল একবার। এবছর সাস্টের প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে দেখছি। কিছু কারণ নেই, সাস্ট খুব আনপ্রেডিক্টেবল, কিন্তু আরিও খুব প্রেডিক্টেবল। আরিওর প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে আমি এখানে যেটা করব, পেন্টোজ সুগার রাখবো 2টা। একটার নাম হচ্ছে রাইবোস, একটার নাম ডিঅক্সিরাইবোস। বুঝো? ডিঅক্সি মানে কি? অক্সিজেন নাই। বুঝছো? তাহলে ডিঅক্সিরাইবোসে অক্সিজেনটা কয় নাম্বার কার্বনে নাই সেটাই জানতে চাইছে। সো এটা আসলে 2 নাম্বার কার্বনে মিসিং। 3, 4, 5, এই যে 5টা কার্বন, 1, 2, 3, 4, 5, এই 5টা কার্বনের মধ্যে 2 নাম্বার কার্বনে যদি তুমি OH দেখো, তাহলে এটা রাইবোস। আর যদি শুধু H দেখো, তাহলে এটা ডিঅক্সিরাইবোস, কারণ এখানে অক্সিজেনটা চলে গেছে। উত্তর হবে 2 নাম্বার কার্বনে। হলো? বাচ্চারা পারছো? কোষ গহ্বরের আবরণকে কি বলে? টনোপ্লাস্ট, সবাই জানি, তাই না? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়? দেখো আমি একটা ক্রোমোজোম আঁকলাম, এন্ড এই ক্রোমোজোমের এই অংশটাকে আমরা বলি মুখ্য কুঞ্চন। কি বলি বলো? মুখ্য কুঞ্চন। আচ্ছা, আর কিছু ক্রোমোজোমে এখানে স্যাটেলাইট থাকে, এটার নাম কি বলো? স্যাটেলাইট। তো স্যাটেলাইটের এখানে একটা কুঞ্চন হয়, ইংরেজিতে কনস্ট্রিকশন বলে, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। বুঝছো? গৌণ কুঞ্চন কোনটা? তাহলে এইটা। এই গৌণ কুঞ্চনের এখান থেকে নিউক্লিওলাস তৈরি হবে। দ্যাট মিন্স সবগুলো ক্রোমোজোমের স্যাটেলাইটের এই পার্টটা মিলে মিলে কি তৈরি করবে বলো? নিউক্লিওলাস তৈরি করবে। এটা একটা নিউক্লিওলাস হবে। তাহলে এটা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তাহলে উত্তর হবে কি? গৌণ কুঞ্চন। বোঝা গেল? আর সেন্ট্রোমিয়ার তো তোমরা চেনোই। ক্রোমোমিয়ার হচ্ছে ডিএনএ এর মধ্যে কিছু দানা দেখা যায় লেপটোটিন দশায়, ওইগুলাকে ক্রোমোমিয়ার বলে। ওইগুলা কিছু হবে না। তারপরের প্রশ্ন, কোন মেমব্রেন দ্বারা কোষ গহ্বর আবৃত থাকে? দেখো এখানে কোনো উত্তরই নেই। উত্তর কি হবে? টোনোপ্লাস্ট। এই প্রশ্নটাও টানা 2 বছর আসছে, তবে আমরা যেই সোর্সগুলো থেকে পাইছি ওই সোর্সগুলোতে অপশন এরকম ছিল। আই ডোন্ট নো যে
মেইন পরীক্ষাতেও অপশনগুলো এরকমই ছিল কিনা। এরকম থাকলে আসলে উত্তর করার কিছু নাই। এখানে মেমব্রেনের কথা বলছে, কোন মেমব্রেন দ্বারা উদ্ভিদ কোষের গহ্বর আবৃত থাকে, এখানে একটাও মেমব্রেনের নাম দেওয়া নাই। এগুলো সব প্লাস্টিডের নাম দেওয়া, প্লাস্টিড তো আর মেমব্রেন না, বুঝছো? সো এগুলো আসলে কি দাগানো উচিত আই ডোন্ট নো, বাট এটার অ্যান্সার টোনোপ্লাস্ট, জেনে রাখলাম। প্রশ্নে ভুল থাকতে পারে। কোষের মস্তিষ্ক কাকে বলবা? নিউক্লিয়াস। আর পারক্সিজমের মধ্যে কি থাকে জানো? ক্যাটালিস নামে একটা এনজাইম থাকে, ক্যাটালিস। ক্যাটালিস এনজাইম কি করে? পারক্সাইডকে পানি এবং অক্সিজেন বানায়। পারক্সাইড আমাদের দেহের জন্য খারাপ, পানি আর অক্সিজেন তো খারাপ না, ওরা ভালো। লাইসোজোম সম্পর্কে আর কিছু বলার নাই। লাইসোজোমের মধ্যে 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকতে পারে, যারা যে কোনো কিছুকে মানে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, বুঝছো? তবে একটা লাইসোজোমের মধ্যে কিন্তু একটা এনজাইমই থাকবে। ধরো এটা একটা লাইসোজোম, এটার মধ্যে একটা এনজাইমই, এটা আরেকটা লাইসোজোম, এটার মধ্যে অন্য আরেকটা এনজাইম, এরকম আর কি, বুঝছো? আর এরা অটোফ্যাগি করতে পারে। অটোফ্যাগি মানে কি? নিজের কোষকে নিজেই ধ্বংস করে ফেলতে পারে। যখন খুব দুর্ভিক্ষ, ধরো কোনো খাবার নাই, তখন তোমার দেহের কোষগুলো ভাবে যে আমি এই লোকটার জন্য একটা বোঝা। এই কোষগুলো সবসময় খালি বলে খাবার দে, খাবার দে, খাবার দে, কিন্তু এই লোকটা তো খেতে পারছে না, আমরা তো খাবার পাচ্ছি না, তার থেকে ভালো আমরা মরে যাই। মরবো কেমন করে? আমি লাইসোজোমকে বলি যে লাইসোজোম তুমিই বরং ফেটে যাও, তোমার এনজাইমগুলো সব বের করে দাও কোষের মধ্যে। লাইসোজোম তাই করে, কোষগুলো মরে যায়। এই জন্য দেখবা দুর্ভিক্ষের সময় লোকজন একদম হাড্ডিসার হয়ে যায়, বুঝছো? পেশি, ফ্যাট, সব কোষগুলো মরে চামড়া একদম হাড্ডির সাথে লেগে যায়। আচ্ছা, এটা অটোফ্যাগি। গ্লাইওক্সিজম, গ্লাইওক্সিজম থেকে জানবা যে এটা হচ্ছে বেসিক্যালি গ্লুকোনিওজেনেসিস করে। দ্যাট মিন্স অঙ্কুরোদ্গমের সময় চারা যখন বের হবে, উদ্ভিদের একটা বীজ থেকে যখন চারা বের হবে, ওই অঙ্কুরোদ্গমের সময় সে লিপিডগুলোকে গ্লুকোজে পরিণত করে। এই কাজটা গ্লাইওক্সিজম করে। আমরা চলে আসছি কোষ বিভাজনে। ওকে, তাহলে আমরা কোষের গঠন থেকে বেসিক্যালি কি দেখব? অন্য নামগুলো দেখব, তারপর হচ্ছে বিভিন্ন অঙ্গাণুর যে কাজগুলো আছে সেগুলো দেখব। এই হ্যাঁ, এগুলোই বেশি আসে আর কি। কোষ বিভাজন, এখান থেকে কোষ বিভাজন খুবই সিম্পল। দেখো আমি তোমার বলে দিই কি পড়বা। কোষ বিভাজন থেকে মিওসিসের যে ধাপগুলো আছে, মিওসিস এবং মাইটোসিসের ধাপ, এই ধাপগুলোতে কি ঘটে সেই জিনিসগুলোই তোমাকে জানতে হবে। এন্ড মিওসিসের সবচেয়ে বড় ধাপের নাম হচ্ছে প্রোফেজ 1, রাইট? এই প্রোফেজ 1 আবার 5টা ধাপ আছে, তাই না? কিভাবে মনে রাখা যায়? লেজেপা মানে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, লেজেপা, দিদা। আচ্ছা, লেপটোটিন দশায় কি ঘটবে বলো আমারে, এই নিয়ে পড়াই ফেলি। লেপটোটিনে ক্রোমোমিয়ার দেখতে পাবা, ক্রোমোমিয়ার। আর কি? ক্রোমোসোমগুলা বুকে বা ফুলের তোড়ার মতো দেখা যাবে। প্রাণী কোষে এটার পোলারাইজড বিন্যাস দেখা যাবে, পোলারাইজড। একটা পোলারে একটা মেরুতে চলে যাবে, পোলারাইজড বিন্যাস। হলো? বল বাচ্চারা, হলো? ওকে, তাহলে এই পয়েন্টটা তুমি এই কয়টা কথাই খালি লেপটোটিনের জন্য মনে রাখবা। জাইগোটিন, জাইগোটিনের জন্য 2টা শব্দ, 2 নাম্বার ধাপ। প্রোফেজ 1-এর 2 নাম্বার ধাপ, 2টা শব্দ। কি 2টা শব্দ? একটা হচ্ছে সিনাপসিস, একটা হচ্ছে বাইভ্যালেন্ট। সিনাপসিস, একটা হচ্ছে বাইভ্যালেন্ট। ব্যাস, বুঝছো? ভ্যালেন্ট, আচ্ছা যাই হোক। 3 নাম্বার প্রোফেজ 1-এর 3 নাম্বার উপদশার জন্য 3টা শব্দ। কি কি? একটা হচ্ছে টেট্রাট, টেট্রাট, কায়াজমা, কায়াজমা, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। বুঝছো? ডিপ্লোটিনের জন্য এখানে লুপ তৈরি হবে এবং প্রান্তীয়করণ হবে, প্রান্তীয়করণ। আর ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণ চলতে থাকবে, বুঝছো? তাহলে এই যে কথাগুলো লিখলাম, মিওসিসের এই কথাগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝছো? দেখো প্রত্যেকটা ফেজের জন্য 2টা-3টা করে খালি শব্দ, এটা কোথায় ঘটে এগুলোই আসে পরীক্ষাতে, বুঝছো? আর মাইটোসিসের ক্ষেত্রে যদি আসো, তাহলে তুমি মেটাফেজ দশাটা ভালো করে পড়ো। মেটাফেজের সবকিছু মাঝখানে অবস্থান করবে বিষুব অঞ্চলে, এটাকে মেটাকাইনেসিস বলে। সবকিছুই সবচেয়ে বেশি, ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা হবে। ওকে, এই সুপার কনডেনসেশন ঘটবে, অনেক ঘন হবে। এই আর ক্রোমোজোমগুলো এরপর মেরুর দিকে চলতে শুরু করবে, তাই না? মেরুর দিকে চলতে শুরু করলে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হবে, বাহুগুলো অনুগামী হবে। তো এই দশাটার নাম হচ্ছে গতি পর্যায় বা অ্যানাফেজ। যখন মেরুর কাছাকাছি চলে আসবে তখন অ্যানাফেজ পর্যায় শেষ হয়ে যাবে। এবং এই চলার সময় আমরা দেখতে পাই ক্রোমোজোমগুলোর আকৃতি বিভিন্ন রকমের হয়। কেউ দেখতে ভি এর মতো, সেটাকে মেটাসেন্ট্রিক বলি। কেউ দেখতে জে এর মতো, সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলি। কেউ দেখতে এল এর মতো, সেটাকে সাবমেটাসেন্ট্রিক বলি। কেউ দেখতে আই এর মতো, সেটাকে টেলোসেন্ট্রিক বলি। তো ক্রোমোজোমের এই আকৃতিগুলো দেখা যায় কোথায়? অ্যানাফেজ বা গতি পর্যায়ে। তাহলে এখানে মেটাফেজ অ্যানাফেজ বেশি ইম্পর্টেন্ট, এখানে প্রোফেজ 1-এর ফেজগুলো বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? পড়াই ফেললাম, দেখো এবার একটু প্রশ্ন সলভ করি।
অপত্য ক্রোমোজোমগুলো মেরির কাছাকাছি পৌঁছাইলে কোনটা শেষ হবে? অ্যানাফেজ শেষ হবে, গতি পর্যায় শেষ, টেলোফেজ শুরু হবে এখন। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা যায়? সিনোসাইট। আর যদি প্রাণী কোষ হইতো তাহলে তখন এটাকে বলতো প্লাজমোডিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। কিভাবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে ওরা? ধরো এটা একটা কোষ ছিল, এখানে খালি নিউক্লিয়াসটাই বিভাজিত হয়েছে, খালি ক্যারিওকাইনেসিস হয়েছে, কোনো সাইটোকাইনেসিস হয় নাই, সাইটোপ্লাজমের বিভাজন না ঘটায় এটা একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? এই। আর লাইকেন কি? লাইকেন হচ্ছে যেখানে শৈবাল এবং ছত্রাক একসাথে থাকে। বুঝছো? শৈবাল আর ছত্রাক একসাথে সহাবস্থান করে, এটাকে বলা হয় লাইকেন। সব জায়গায় পাওয়া যায়, বিশ্বজনীন একটা উদ্ভিদ। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটা? এটা পরীক্ষায় আসতে পারে, তোমরা হয়তো বা জানো। ডাবের পানি। ডাবের যে পানিটা তুমি দেখো এখানে অনেকগুলা নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসগুলোর চারপাশে কোনো মানে ঘন সাইটোপ্লাজম তৈরি হয় নাই, বা কোনো কোষ ঝিল্লি ওইভাবে পারফেক্টলি তৈরি হয় নাই, তাই এটা পানির মধ্যে অবস্থান করতেছে। সময় যেতে থাকে, তারপর ধীরে ধীরে দেখবা যে আঁশটা তৈরি হয়, মানে শ্বাসটা তৈরি হয় নারিকেলের, তাই না? তার মানে ওইখানে তখন কোষ ঝিল্লিগুলা তৈরি হতে থাকে, তখন এটা একটু সলিডিফাই হয় অ্যান্ড শ্বাসটা তৈরি হয়। তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কোথায় দেখা যায়? ডাবের পানিতে। কোন পর্যায়ে টেট্রাড পাওয়া যায়? 3 নাম্বার যে পর্যায়, মানে প্যাকাইটিন, ওইখানে আমি পাইছিলাম টেট্রাড। কায়াজমা। টেট্রাড মানে কি? এই যে 4টা ক্রোমাটিড, এই 4টা ক্রোমাটিডকে একসাথে বলা হয় টেট্রাড। আর এদের এক্স আকৃতির ক্রসিং ওভার হয়ে ওরা এক্স আকৃতির হয়, তখন এটাকে বলা হয় কায়াজমা। তাহলে উত্তর কি হবে? প্যাকাইটিন। কোষ বিভাজনে কোন পর্যায়ে সিনাপসিস ঘটে দেখছো? বাইভ্যালেন্ট। আর সিনাপসিস কোথায় বলো? 2 নাম্বারটাতে, জাইগোটিন। যাদের 2 নাম্বারটা কোনটা এটা মনে থাকে না, আশা করি থাকে সবার। লেজে পা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। ওকে, আচ্ছা। অণুজীবে আসো। অণুজীব থেকে দেখো আহ উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাসগুলোর নাম কোনটা দিয়ে কি হয়, এটা ইম্পর্টেন্ট আছে। বুঝছো? যেমন ধরো আমি যদি বলি চিকেন পক্স কোন ভাইরাস দিয়ে হয়, উত্তর কি হবে? ভ্যারিসেলা জুস্টার। গুটি বসন্ত কি দিয়ে হয়? ভ্যারিওলা ভাইরাস দিয়ে। কোষের লাইসিস কোনটা দিয়ে হয়? ইবোলা ভাইরাস দিয়ে। সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে। বার্ড ফ্লু, এইটাও ইনফ্লুয়েঞ্জা। ওমা, দুইটা ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, সব ফ্লুই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়। তবে ওই ইনফ্লুয়েঞ্জার কিছু টাইপ থাকে, যেমন ইনফ্লুয়েঞ্জার একটা টাইপ হচ্ছে H5N1, আর এটা হচ্ছে H1N1। তাহলে এখানে কোনটা বার্ড ফ্লু কোনটা সোয়াইন ফ্লু কেমনে মনে রাখবো? দেখো সোয়াইন বানানটা যদি লিখি, সোয়াইন, এখানে একটা সোয়াইন, একটা 1 চলে আসে না বলো? তাহলে সোয়াইন ফ্লুর ক্ষেত্রে H5N1, বুঝছো? আর দেখো আমি একটা 5 লিখি, দেখো একটা 5 লিখলাম, এই 5 থেকে দেখো কি বানাই ফেললাম, দেখছো? 5 থেকে একটা পাখি বানাই ফেললাম না, একটা বার্ড বানাই ফেললাম না, বলো? তাহলে বার্ড ফ্লু হবে H5N1, এটা দিয়ে মনে থাকবে। দুইটা টাইপ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই দুইটা টাইপ। ওকে, তারপর যদি কেউ বলে অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার কোনটা দিয়ে হবে? প্যাপিলোমা ভাইরাস। ক্যাপুসি সার্কোমা কোনটা দিয়ে হবে বলো? হারপিস সিমপ্লেক্স। ওকে, অ্যাডিনো ভাইরাস দিয়ে কি হইতে পারে? ভাইরাল নিউমোনিয়া। সাধারণ সর্দি কাশি কি দিয়ে হবে? রাইনো ভাইরাস। তো কোনটা দিয়ে কি হচ্ছে এটা একটু তোমাকে মনে রাখতে হবে। রাইনো মানে নাক, সাধারণ সর্দি কাশিতে কি হয়? নাক দিয়ে পানি পড়ে, এই জন্য এটা রাইনো ভাইরাস। ভাইরাস শব্দের অর্থ কি? এটা যদি কেউ অকোষীয় জীব দাগাই ফেলো প্রথম দেখায়, তাহলে কিন্তু ভুল হবে। দেখো এটা স্পেসিফিক অর্থ জানতে চাইছে, So, অর্থ হচ্ছে বিষ। এই শব্দটার অর্থ হচ্ছে বিষ। ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএটা কেমন? একটা প্লাজমিড ছাড়া কি একটা ব্যাকটেরিয়া বাঁচবে? উত্তর হচ্ছে হ্যাঁ, বাঁচবে। এটা ওর প্রধান ডিএনএ না, ওর প্রধান ডিএনএটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। ধরো এটা একটা এককোষী ব্যাকটেরিয়া, আদিকোষী অবশ্যই। সো এটা হচ্ছে মনে করো বৃত্তাকার ডিএনএ, এটা হচ্ছে নিউক্লিওয়েড। এটাকে ছাড়াও ওর আরো কিছু ডিএনএ আছে, ছোট্ট ছোট্ট, এদেরকে বলা যায় প্লাজমিড। একটা ব্যাকটেরিয়াতে 1 থেকে 100টার মতো প্লাজমিড থাকতে, 1 থেকে 1000 পর্যন্ত প্লাজমিড থাকতে পারে। তবে না থাকলে যে মরে যাবে ব্যাপারটা এরকম না। তো প্লাজমিডগুলো আসলে ছোট্ট বৃত্তাকার ডিএনএ, এবং এটা দ্বিসূত্রক। অবভিয়াসলি দ্বিসূত্রক ভাই, একসূত্রক ডিএনএ তাহলে কই পাওয়া যায়? সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কই পাওয়া যায়? সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ তুমি পাবা হচ্ছে কিছু ভাইরাসের মধ্যে, যেমন পার্ভোভিরিডি। পার্ভোভিরিডি এই গোত্রের ভাইরাসের মধ্যে পাওয়া যায় সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই গোত্রের মধ্যে কি কি আছে ভাই? এর মধ্যে আছে হচ্ছে ভাইরাসগুলো হচ্ছে X174, মানে 5X174, তারপর আছে M13 কলিফাস, বুঝছো? এদের ক্ষেত্রে পাওয়া যায়। তারপর হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস যে আছে, ফ্ল্যাবি ভাইরাস কারা? ফ্ল্যাবি ভাইরাস কারা এটাও তো ইম্পর্টেন্ট। ফ্ল্যাবি ভাইরাস হচ্ছে ডেঙ্গুর ভাইরাসটা, ডেঙ্গু। তারপর আছে হচ্ছে জিকা। ওকে,
আর হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, ডেঙ্গু, হেপাটাইটিস সি, এদের ক্ষেত্রেও সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওকে, জিকারটা বোধহয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কিনা বইতে ওইভাবে বলা নাই, হোয়াট এভার, তাহলে এটাও পারলাম। বাধ্যতামূলক পরজীবী, এটা ভাইরাসকে বলা হয়, কারণ ভাইরাস একটা জীবন্ত কোষের বাইরে একদম জড়বস্তুর মতো আচরণ করে, বুঝছো? আর যখন সে কোনো একটা লিভিং টিস্যুতে থাকে তখনই কেবলমাত্র সে বংশ বিস্তার করতে পারে। তাহলে জীবী বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে চাইলে অবশ্যই তাকে বাধ্যতামূলকভাবে পরজীবী হতে হবে, নো আদার ওয়ে। এরপর আসো, স্টেপ্টোকক্কাস দেখতে কেমন? ভালো কথা, কক্কাস নামটা আছে, কক্কাস থাকলেই সে হচ্ছে গোল্লাকৃতির। তাহলে ব্যাকটেরিয়া গোল্লাকৃতির হলে এটাকে কক্কাস বলবা, দন্দাকৃতির হলে কি বলবা? দন্দাকৃতির হলে বলবা ব্যাসিলাস। কি বলবা? ব্যাসিলাস, বুঝছো? এই কমাকৃতির হলে কি বলবা? ভিব্রিও। ওকে, আচ্ছা, তারকাকৃতির ব্যাকটেরিয়া কোনটা? স্টেলা। স্টেলা, স্টার থেকে স্টেলা, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে তো গোল্লাকৃতির এই যে কক্কাস নাম আছে, তাহলে এটা গোলাকার হবে। এবার গোলাকারের মধ্যেও অনেক টাইপে থাকতে পারে, যেমন ধরো একটা আছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টো মানে চেইন, বুঝছো? স্ট্রেপ্টো মানে কি বলো? চেইন। তাহলে চেইনের মতো থাকলে এটাকে বলবা স্ট্রেপ্টোকক্কাস। আর যদি আঙুরের থোকার মতো থাকে তাহলে কি বলবা? স্ট্যাফাইলোকক্কাস। তাহলে স্ট্যাফাইলো মানে আঙুরের থোকা। তাহলে আজকের পর থেকে যারা আঙুর কিনতে যাবা বাজারে গিয়ে কি বলবা? যে মামা ওই স্ট্যাফাইলোটা দেন, ওই স্ট্যাফাইলোটা বেশি সুন্দর। স্ট্যাফাইলো মানে আঙুরের থোকা, বুঝছো? আর যারা চেইন পরে তোমার বান্ধবীরা, মেয়েরা, তোমরা বলবা যে এই তোমার স্ট্রেপ্টোটা তো অনেক সুন্দর। স্ট্রেপ্টো মানে চেইন, আর কক্কাস মানে গোল্লাকৃতির, বুঝছো? তাহলে যদি বলতাম স্ট্রেপ্টো ব্যাসিলাস তাহলে দেখতে কেমন হইতো? স্ট্রেপ্টো ব্যাসিলাস বললে এরকম হইতো, দন্দাকৃতির মধ্যে চেইনের মতো, বুঝতেছো? এটা হচ্ছে স্ট্রেপ্টো ব্যাসিলাস, এটা স্ট্রেপ্টো কক্কাস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। টমেটো গাছের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা? টিএমবি কে সবাই চিনো, টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছে রোগ তৈরি করবে। ফ্ল্যাভি ভাইরাস সম্পর্কে তথ্য দিয়ে ফেললাম, তোমার বইতে 3টা ফ্ল্যাভি ভাইরাসের নাম লেখা, ডেঙ্গু, হেপাটাইটিস সি এবং জিকা, এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। ওকে, টুংরো ভাইরাস, টুংরো ভাইরাস কার হয়? ধানের, ধানের হয় টুংরো ভাইরাস, বুঝছো? আরেকটা আছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দিয়ে হয় গমের টুন্ডু রোগ। তাহলে দেখো, টুন্ডু রোগ হয় গমের এবং এটা হয় ব্যাকটেরিয়া দিয়ে, বুঝো? আর টুংরো ভাইরাস এটা হচ্ছে ধানের। ওকে, বুশি স্ট্যান্ড হয় কার? টমেটোর, টমেটোর বুশি স্ট্যান্ড। আর কি কি আছে এর সাথে অ্যাসোসিয়েটেড? বাঞ্চি টপ বলে একটা ভাইরাস আছে। বলো টপে কোনটা হয়? টমেটো হয়, ধান হয় না, কলা হয় টপে। তাহলে বাঞ্চি টপ এটা কার ভাইরাস? কলার। ওকে, কলার ভাইরাস হচ্ছে বাঞ্চি টপ, মনে থাকবে। আর মোজাইক ভাইরাসটা অনেকেরই হয়, তামাকের হয়, শিমের হয়, তারপর আলুর হয়, পটেটো মোজাইক, বিন মোজাইক, বুঝছো? অনেকগুলা মোজাইক ভাইরাস আছে। এই, তাহলে চিনলাম, উদ্ভিদ ভাইরাসগুলোকে চিনলাম। ব্যাকটেরিওফাজ এক প্রকার, অবশ্যই ভাইরাস, ব্যাকটেরিওফাজ এক প্রকার ভাইরাস, বুঝছো? যেমন T2 ব্যাকটেরিওফাজ, ও ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, এটা সত্য, কিন্তু ও তো একটা ভাইরাস, ডিএনএ ভাইরাস, তাই না? চলো, নগ্নবীজ আবৃতবীজ থেকে অনেক প্রশ্ন আসে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস বলতে একটা পাতা দেখলা, ওই পাতায় তুমি যদি দেখো ভালো করে চোখ বুলিয়ে, পাতা দেখেই তুমি উদ্ভিদ চিনে ফেলতে পারবা। যদি পাতার শিরাবিন্যাসটা এইরকম দেখতে পাও জালের মতো, তাহলে এটাকে কি বলবা? দ্বিবীজপত্রী। তাহলে জালিকাকার শিরাবিন্যাস দ্বিবীজপত্রীতে। একবীজপত্রী হলে কেমন থাকতো ভাই? একবীজপত্রী হলে এমন থাকতো, সমান্তরাল, বুঝছো? সমান্তরাল শিরাবিন্যাস, কোনো জাল টাল দেখতে পারতো না, অথবা এরকম থাকতো, শিরাবিন্যাসগুলো এরকম থাকতো, বুঝছো? ওকে, গেল। 2 রকমের শিরাবিন্যাসই আছে। ইংরেজিতে যদি বলি, জালিকাকারকে বলা হয় রেটিকুলেট, আর সমান্তরালকে বলা হয় প্যারালাল। তাহলে সমান্তরাল থাকবে একবীজপত্রীতে, বুঝছো? একবীজ। কোন উদ্ভিদের পাতা যৌগিক নয়? যৌগিক পাতা মানে হচ্ছে একটা পাতার মধ্যে অনেকগুলো পাতা, আই মিন নারিকেলের পাতা, তারপর খেজুরের পাতা, সুপারির পাতা, তেঁতুলের পাতা, এগুলো তুমি যদি দেখে থাকো, যে কোনো একটা গাছ তো অ্যাটলিস্ট দেখছো তুমি, ওইগুলোতে দেখবে একটা বড় পাতার মধ্যে অনেকগুলো ছোট ছোট পাতা আছে, এমন পাতাকে যৌগিক পাতা বলে। আর আম পাতার কথা যদি বলি, আম পাতা কিন্তু একলা একলাই থাকে, আম পাতা কিন্তু এরকম করে থাকে না, তাই না? তাহলে আম পাতা হচ্ছে সিম্পল লিফ, সরল পাতা, হচ্ছে যৌগিক পাতা না। আমের মতো জাম, আম, জাম, কাঁঠাল, এরা সবাই সরল পাতা। গোলাপের পাতা যদি দেখো, দেখবা যে এটা গোলাপের পাতা যদি হয়, হুম, এটা একটা পাতা, একটা পাতার মধ্যে এরকম করে বেশ কয়েকটা পাতা থাকে গোলাপে, এক পক্ষল, বুঝছো? এই পুরোটাই একটা পাতা, পাতার মধ্যে অনেকগুলো পাতা আছে। এই নিম, সজনা, এগুলো যৌগিক পাতা।
দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের পরিবহন কলাগচ্ছের সংখ্যা কত? আচ্ছা, এটা যদিও এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটাকে একটু ট্রান্সফার করে দিই। দাঁড়াও, এইটাকে আমরা পরের চ্যাপ্টারে ট্রান্সফার করে দিই, যদি অ্যান্সার করে ফেলতে পারি আমরা। দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ সংখ্যা বেশি। কেন ভাইয়া? কারণ ওদের জাইলেম ফ্লোয়েমটা একটু অনুন্নত, বুঝো, ওদের জাইলেম ফ্লোয়েমটা একটু অনুন্নত, আর দ্বিবীজপত্রী জাইলেম ফ্লোয়েম অনেক উন্নত। তাহলে যেটা উন্নত এটা কিন্তু একটু হলেই হয়। যেমন ধরো তুমি রান্নায় একটা মশলা ব্যবহার করবে যার ঘ্রাণ এমনিতেই ভালো, ওটা অল্প দিলেই হয়, হ্যাঁ, রং ভালো। আর যেটা রং ভালো না, ঘ্রাণ ভালো না, ওটা অনেক দিলেও ফ্লেভার আসে না, তাই না? তো দ্বিবীজপত্রী মূলের পরিবহন গুচ্ছের সংখ্যা আসলে 2 থেকে 4টা, আর একবীজপত্রীর ক্ষেত্রে হইলে 6 বা 6-এর অধিক। এই, বুঝছো, দ্বিবীজপত্রী তো উন্নত। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে। কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ? প্রশ্নটা কমপ্লিট হয়নি। অধিগর্ভ গর্ভাশয় বললে বেস্ট হয়। কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ গর্ভাশয় থাকে কার? আচ্ছা, অধিগর্ভ গর্ভাশয় মানে কি? উপরে গর্ভাশয়, নিচে হচ্ছে ফুলের অন্যান্য সব স্তবক। অন্য স্তবক বলতে কি? পাপড়িগুলা সব নিচে অবস্থান করবে, বুঝছো? ইভেন বৃতি, উপবৃতি সবকিছুই নিচে অবস্থান করবে, পরাগরেণু সবকিছুই নিচে অবস্থান করবে। এমন হইলে এটাকে বলবো অধিগর্ভ গর্ভাশয়। গর্ভাশয়টা সবার উপরে। গর্ভাশয়ের বিচারে এটা একটা অধিগর্ভ গর্ভাশয়, ফুলের বিচারে এটা একটা গর্ভশীর্ষ পুষ্প, বুঝো, গর্ভশীর্ষ পুষ্প। দেখো, গর্ভশীর্ষ পুষ্প কেন বলতেছেন? কারণ এই ফুলের শীর্ষে কি আছে? গর্ভাশয় আছে, তাই এটা গর্ভশীর্ষ, সরি, গর্ভপাদ পুষ্প, আমি ভুল বলে ফেলছি। এটা কি বলো? গর্ভপাদ পুষ্প। কারণ ফুলের যে বাকি স্তবকগুলা, এগুলো কোথায় অবস্থান করতেছে? গর্ভাশয়ের নিচে অবস্থান করতেছে। গর্ভাশয় যদি এটা হয়, তাহলে ফুলের বাকি সব স্তবকগুলা গর্ভাশয়ের নিচে অবস্থান করছে, এই যে এখানে, তাই এটা গর্ভপাদ পুষ্প। এবার আমাদের গর্ভপাদ, গর্ভশীর্ষ, গর্ভকুটি, এদের এক্সাম্পলগুলো ভালো করে শিখে ফেলা উচিত। এটা বহু ক্লাসে বহুভাবে পড়াইছি আসলে। আমি একটা ছবি এঁকে ফেলি, যারা পারো না, ধরো এটা চিকটা চাকনা কোনো ভাই তোমার, ঠিক আছে? আচ্ছা, অন্তর ভাই হইতে পারে, সুমন ভাই হইতে পারে, যে কেউ হইতে পারে। তো উনি আজকে সুন্দর করে সাজছে, কেন সাজছে জানি না। আচ্ছা, ঠিক আছে। তো কেমন করে সাজছে আমি তোমাকে বলি। ওর পায়ে একটা জবা ফুল বাঁধছে, বুঝছো? এখানে কি একটা জবা ফুল, জবা ফুল কেমনে আঁকবো? আচ্ছা, ধরো এটা একটা জবা ফুল, ওকে। তো আমি বলতে পারি যে পদে শুধু জবা, পদে শুধু, বানান একটু ভুল করে লিখতেছি ইচ্ছা করি, জবা। কোমরের নিচে একটা গোলাপ ফুল, এটা একটা গোলাপ ফুল। তাহলে কোটিতে, কোটিতে মানে কোমরে, কোটিতে গোলাপ আর শিম নিচে, মনে করো গোলাপ, শিম। শিম যেখানে মটরও সেখানে, বুঝছো? তো শিম মটর সবকিছু কোটিতে নিস। এত সুন্দর করে সাজছে, সাজছে, পায়ে কোমরে ফুল বেঁধে, কিন্তু তার মাথায় আসলে কাদা লেগে আছে। কাদাকে আমরা বলি হচ্ছে ব্যাগ, বুঝছো? এবং অল্প কাদা না, অনেক কাদা। তাহলে শীর্ষে কি বলো? শীর্ষে হচ্ছে প্যাক্স, অনেক প্যাক। তাহলে শীর্ষে প্যাক্স, অনেক প্যাক লেগে আছে, ওইটার দিকে খেয়াল নাই তার। আচ্ছা, এখান থেকে আমরা মনে রাখতে পারি গর্ভপাদ পুষ্পের এক্সাম্পল কি? গর্ভপাদ পুষ্পের এক্সাম্পল হচ্ছে, সুদি হচ্ছে সরিষা, সরিষা। ধুদি হচ্ছে ধুতুরা এবং ধান, ধুতুরা, ধান। আর জবা দিয়ে জবা, ওকে। মনে রাখবা, জবা যেখানে, জবা ঢেঁড়সও সেখানে। জবা ঢেঁড়স দুইজন একসাথেই থাকবে, দুইজন একই গোত্রের, ওকে। আচ্ছা, এরপর কোটিতে কি? গোলাপ, শিম, মটর গেল। গর্ভকটি পুষ্পের এক্সাম্পল গোলাপ, শিম, মটর। গর্ভকটি মানে গর্ভাশয়ের কোমর থেকে সবগুলো ফুলের স্তবক উঠবে। আর শীর্ষে প্যাক্স, তাহলে গর্ভশীর্ষ পুষ্পের এক্সাম্পল কি? পেয়ারা, কুমড়া, আর স দিয়ে হচ্ছে শশা। কুমড়া শশা মোটামুটি একসাথে থাকে, এই মানে কাছাকাছি এগুলা। তাহলে এখান থেকে প্রশ্ন আসছে অনেকবার, তো তাই আমি একটু বেশি পড়াইলাম এই অংশটা। তাহলে কোনটা ফুলের অধিগর্ভ গর্ভাশয়? তাহলে অধিগর্ভ গর্ভাশয় থাকে গর্ভপাদ পুষ্পের। গর্ভপাদ, পদে শুধু জবা, তাইলে সরিষা, ধান, ধুতুরা, জবা, ঢেঁড়স। তাহলে ঢেঁড়স পাইছি আমি, এটাই হবে উত্তর, বুঝছো?
কুমড়ার ক্ষেত্রে কি, এটা হচ্ছে শীর্ষে প্যাক্স, ওই প্যাকের ক দিয়ে কুমড়া ছিল, তাহলে ভাই ওর গর্ভাশয়টা কেমন হবে? ওর গর্ভাশয় হবে, দেখো ওর ক্ষেত্রে ও কি গর্ভশীর্ষ পুষ্প, তাহলে পুষ্পের বাকি স্তবক গুলা কোথায় অবস্থান করতেছে? গর্ভাশয়ের একদম শীর্ষে, বুঝো, বাকি সব স্তবক গর্ভাশয়ের একদম শীর্ষে, যে বৃতিগুলাও গর্ভাশয়ের একদম শীর্ষে, সবকিছু গর্ভাশয়ের শীর্ষে অবস্থান করতেছে। তাহলে এই ফুলকে কি বলা যায়? গর্ভশীর্ষ পুষ্প। আর গর্ভাশয়কে কি বলা যায়? অধোগর্ভ গর্ভাশয়, অধোগর্ভ। এটা ছিল গর্ভাশয় উপরে, তাই অধিগর্ভ, এটা হচ্ছে অধোগর্ভ গর্ভাশয়। আই হোপ বুঝাইতে পারছি। কোন উদ্ভিদের ফুলের নাম পুষ্পিকা? ছোট ছোট ফুলগুলাকে পুষ্পিকা বলা যায়। সো ঘাস জাতীয় উদ্ভিদের ফুলের নামকে পুষ্পিকা বলা যায়, বা পুষ্পিকার আসলে আচ্ছা এই আর কি। সাইকাসের স্ত্রী প্রজনন অঙ্গের নাম কি? মেগাস্পোরোফিল হচ্ছে স্ত্রীদের, মাইক্রোস্পোরোফিল হচ্ছে পুরুষের, বুঝছো? স্পোরোফিল মানে যেই মেসোফিল বা যেই পাতা স্পোর তৈরি করবে তাকে স্পোরোফিল নামে ডাকা হয়। আর বড় 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 রেণু তৈরি করে যেটা, ওটা হচ্ছে মেগাস্পোরোফিল। ছোট রেণু তৈরি করলে মাইক্রোস্পোরোফিল। তো বড় রেণু সাধারণত স্ত্রীরটা হয়। ক্যারিওপসিস কোন গোত্রের বৈশিষ্ট্য? প্রথমত ক্যারিওপসিস কি? এটা একটা ফলের ক্লাসিফিকেশন, বুঝো। তো কি ধরনের ফল? দেখো, ক্যারিওপসিস ফল বলতে কোন ধরনের ফল বোঝায়? ধান, গম এগুলা কাটার পরে কি ক্যারি করে তোমার বাসায় নিয়ে আসতে হবে না? বলো, ক্যারি করে নিয়ে এসে তারপরে তো তুমি নবান্ন উৎসব করবা। তাহলে ক্যারিওপসিসে আছে ধান, গম এরা। ধান, গম এরা হচ্ছে কি বলো? এরা হচ্ছে পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ, ধান, গম। ওকে, তাহলে ক্যারিওপসিস হচ্ছে পোয়াসিয়া গোত্রের ফলের বৈশিষ্ট্য। তাহলে মালভেসির ক্ষেত্রে কি হবে? মালভেসির ক্ষেত্রে আছে তোমার সাইজোকার্প, তারপর হচ্ছে বেরি হইতে পারে, বুঝছো, এগুলো হইতে পারে। বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়? তো অমরাবিন্যাসের ক্ষেত্রে কিছু নেমোনিক ছিল। হ্যাঁ, আমরা বলছিলাম যে এক প্রান্তীয় মশা, এক প্রান্তীয় মশা। তাহলে ম দিয়ে মটরশুঁটি, সি দিয়ে শিম, বুঝছো? তাহলে মটরশুঁটি এবং শিমে কি বলে? এক প্রান্তীয়। বা বাংলা করলে, ইংরেজি করলে এদের হয় হচ্ছে মার্জিনাল। তাহলে মার্জিনাল বা এক প্রান্তীয় এক্সাম্পল হচ্ছে মটরশুঁটি, শিম, এক প্রান্তীয় মশা। বহুপ্রান্তীয় লাশ, বহুপ্রান্তীয় কি বলো? লাশ। লা দিয়ে হচ্ছে লাউ, স দিয়ে হচ্ছে এক প্রান্তীয় মশা, বহুপ্রান্তীয় লাশ, স দিয়ে হচ্ছে শশা। তাহলে লাউ আর শশা এরা হচ্ছে বহুপ্রান্তীয়। ওকে, মটর শিম সবসময় একসাথে। আচ্ছা, তারপরে মনে রাখতে পারো হচ্ছে গাত্রে সাপ, গাত্রে সাপ। সা দিয়ে শাপলা, প দিয়ে হচ্ছে পদ্ম, শাপলা এবং পদ্ম, শাপলা পদ্ম হলো গাত্র সাপ। এক প্রান্তীয় মশা, বহুপ্রান্তীয় লাশ, গাত্র সাপ। আর কি মনে রাখা যায়? আরো আছে, যেমন ধরো সবচেয়ে বেশি আসে কোনটা বিভিন্ন পরীক্ষাতে? অক্ষীয় অমরাবিন্যাস কাদের দেখা যায়? তো অক্ষীয়টা এত কমন, বুঝছো, এটাকে আমি মনে রাখছি হচ্ছে এইভাবে: জবাক্ষ, ঢেঁড়সাক্ষ, জবাক্ষ, ঢেঁড়সাক্ষ। জবা আর ঢেঁড়সটা একসাথে সবসময়, তাই না? তাহলে জবাক্ষ, ঢেঁড়সাক্ষ, বুঝো। এতে মনে রাখবে জবা আর ঢেঁড়স হচ্ছে অক্ষীয় অমরাবিন্যাস দেখায়। হ্যাঁ, মূলে ত্রিশুধা, মূলে কি বলো? মূলে ত্রিশুধা, কি সুন্দর। ত্রিশুধা দিয়ে কি? ত্রিধারা সূর্যমুখী ধান, ত্রিধারা সূর্যমুখী ধান। ওকে, এক প্রান্তীয় মশা, বহুপ্রান্তীয় লাশ, গাত্রে সাপ, এই মূলে ত্রিশুধা। আচ্ছা, আরো আছে, এই কয়টাই পড়ো। স্পাইকলেট পুষ্পমঞ্জরি কোন উদ্ভিদে দেখা যায়? স্পাইক দেখা যায় হচ্ছে, স্পাইক দেখা যায় রজনীগন্ধায়। আর স্পাইকলেট বললে এটা পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ, পোয়াসিয়া গোত্রের উদ্ভিদে স্পাইকলেট দেখা যায়। তো পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ এনে কোনটা বলো? ধান, গম, ভুট্টা এরা সবাই পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ। তো স্পাইকলেট দেখা যাবে পোয়াসিয়াতে। ওকে, আর কি কি পড়বা অ্যাসোসিয়েটেড এখানে? রেসিম দেখা যাবে কার? রেসিম দেখা যাবে হচ্ছে সরিষা, সরিষা। স্পাইক দেখা যাবে কার? স্পাইক দেখা যাবে রজনীগন্ধা, রজনীগন্ধা। এগুলোর পার্থক্য কি? এগুলো আসলে এই ক্লাসে পড়াইতে পারতেছি না, আগে বহুত পড়াইছি। আর এটা হচ্ছে ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম। এটার এক্সাম্পল কি? গাঁদা, সূর্যমুখী, সূর্যমুখী এরা হলো। আর একটা হচ্ছে সাইমোস, সাইমোসের এক্সাম্পল কি? জবা। এগুলো হচ্ছে পুষ্পমঞ্জরির এক্সাম্পল, সাইমোস।
ফেমাস এক্সাম্পল হচ্ছে জবা। জবা নিয়ে সবকিছু ইম্পর্টেন্ট। ওকে, নিচের কোন বৃক্ষটা নগ্নবীজি? জিয়া মেইস, এটা একটা ভুট্টা, এটা অবশ্যই আবৃতবীজি, বুঝছো? তারপর সোলানাম, সোলানাম হচ্ছে আলুর একটা জেনাস, তো এটাও আবৃতবীজি হবে। থুজা, থুজা গাছটা তোমরা দেখছো, ক্লাসে আমি দেখাইছি বিভিন্ন ক্লাসে। এটা বাগানে দেখবা ঝাউ গাছের মতো কিছু গাছ দেখা যায়, স্কুলে বা পার্কে থাকে। ওকে, ওইটা হচ্ছে থুজা, ওইটা একটা নগ্নবীজি উদ্ভিদ। ওকে, বাগানে লাগানো হয়। কোনটা এপিগাইনাস ফুলের উদাহরণ? বুঝো, বারবার আসতেছে। এপি মানে কি? এপি মানে শীর্ষ, তাহলে এটা হচ্ছে আসলে গর্ভ শীর্ষ। কোনটা গর্ভ শীর্ষ পুষ্পের উদাহরণ? হাইপোগাইনাস বললে, হাইপোগাইনাস বললে গর্ভপাদ, হাইপো মানে নিচে, পাদে। আর যদি বলে পেরিগাইনাস তাহলে বুঝবা পেরি মানে চারদিকে, মানে কোমরের কাছ থেকে, বুঝছো? তাহলে গর্ভ শীর্ষ পুষ্পের উদাহরণ চাইছে। শীর্ষে কি ছিল? প্যাক্স, তাই তো? পেয়ারা, কুমড়া, শশা, প্যাক্স, তাহলে শশা হবে। পে দিয়ে আবার পেঁয়াজ মনে করো না, পে দিয়ে ছিল পেয়ারা, বুঝছো? স্যাররাও জানে তোমরা যে নেমোনিক দিয়ে মনে রাখবা, এই জন্য কনফিউজ করার জন্য এগুলো দিস। স্থায়ী বৃদ্ধি দেখা যায় উদ্ভিদের কোন গোত্রে? আচ্ছা, এইটা একটু বাইরের প্রশ্ন, বা এটা জেনে রাখো, এটা হচ্ছে সোলানাসিয়া, এই গোত্রে স্থায়ী বৃদ্ধি দেখা যায়। টিস্যু ও টিস্যু তন্ত্রে চলে আসি, চলো। পরিণত জাইলেম টিস্যুর জীবন উপাদান। প্রশ্নের প্রশ্নটা ধরতে পারছো? মনে রাখতে হবে জাইলেম, ও তোমাকে বলতেছে যে আমি জাইলেম, আমি তোমাকে রেখে জাইলেম, মানে আমি কি মরে গেছি? মানে জাইলেম টিস্যুর যে কোষগুলো আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এরা সবাই মৃত একজনকে ছাড়া। কাকে ছাড়া বলো? জাইলেম প্যারেনকাইমা। মনে রাখতে হবে প্যারেনকাইমা কোষ সবসময় জীবিত। প্যারেনকাইমা মানেই সে জীবিত, আর ফাইবার কোষ মানেই মৃত। বুঝো, ফাইবার কোষ মানেই মৃত, প্যারেনকাইমা মানেই জীবিত, বুঝছো? একইভাবে ফ্লোয়েমের সবগুলা কোষ জীবিত। ওই যে সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, চারজনের মধ্যে তিনজনই জীবিত, একজন মৃত। কে বলো তো? ফাইবারটা মৃত। ফাইবার সে জারি হোক সে মৃত, প্যারেনকাইমা সে জারি হোক সে জীবিত, বুঝছো? স্ক্লেরেন ক্যামেটিস্যু কেমন হয়? স্ক্লেরেন ক্যামেটিস্যু মৃত। কোন উদ্ভিদের কাণ্ডে বদ্ধ ভাস্কুলার বান্ডল দেখা যায়? বুঝতে হবে বদ্ধ আর মুক্তের মধ্যে পার্থক্য কি। দেখো, ক্যাম্বিয়ামকে তোমরা চিনো কিনা? ক্যাম্বিয়াম থাকে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, লাইক জাইলেম ফ্লোয়েম, এদের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে এটাকে বলা হয় মুক্ত। কেমন মনে রাখবা? ক্যাম্বিয়াম থাকলে শেষে একটা ম আছে না, ম দিয়ে কি বলো? মুক্ত। ম দিয়েই হচ্ছে মুক্ত, ক্যাম্বিয়াম মুক্ত। আচ্ছা, তাহলে এখানে চাইছে বদ্ধ ভাস্কুলার বান্ডল, তাহলে বদ্ধ মানে কি? ক্যাম্বিয়াম থাকবে না, তাই তো? এবার আসো, ক্যাম্বিয়াম থাকে কাদের আর থাকে না কাদের? ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা বিভাজিত হয়ে উদ্ভিদকে পাশে বৃদ্ধি করে, বুঝো? তাহলে পাশে বৃদ্ধি পায় না কারা? যারা একবীজপত্রী। ধান গাছ কি পাশে বৃদ্ধি পায়? ভুট্টা গাছ কি পাশে বৃদ্ধি পায়? গম গাছ পাশে বৃদ্ধি পায়? পায় না, এগুলো একবীজপত্রী, এদের ক্যাম্বিয়াম নাই, বুঝছো? তাহলে কোন উদ্ভিদ কাণ্ডে বদ্ধ ভাস্কুলার বান্ডল পাবা? অবশ্যই একবীজপত্রী। তাহলে এখন খুঁজে বের করতে হবে কোনটা একবীজপত্রী এখানে। তাহলে ধান, গম, এগুলো হচ্ছে একবীজপত্রী। পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ, পোয়াসিয়া গোত্রের সবাই একবীজপত্রী। মালভেসি গোত্রের সবাই দ্বিবীজপত্রী, বুঝছো? বাকিদের আমার জানতে হবে না, আমি জানি গম একবীজপত্রী, তাহলে এটার কাণ্ডে বদ্ধ ভাস্কুলার বান্ডল পাবো। জবা যদি বলতাম, জবা দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী হলে ওর কাণ্ড মোটা হবে, ওর ক্যাম্বিয়াম থাকবে, ক্যাম্বিয়াম থাকলে ওর এখানে মুক্ত। তাহলে ভাস্কুলার বান্ডলটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? আসো দেখি। ক্যাম্বিয়াম স্থায়ী টিস্যু, এটাই তো ভুল। স্থায়ী টিস্যু না তো, ক্যাম্বিয়াম তো একটা ভাজক টিস্যু, অবিভাজিত হয়ে উদ্ভিদকে পাশে বৃদ্ধি করে, ভাজক টিস্যু, এটা ঠিক আছে। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে, ঠিক আছে। দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটাই সঠিক নয়। পারা যাচ্ছে। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে দেখি, চলো। কোন উদ্ভিদে, ওহো, দাঁড়াও। কোন উদ্ভিদে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে না? এটা টিস্যু টিস্যু তন্ত্রের প্রশ্ন। তাহলে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল মানে কি? সেন্টারে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম, আর এরা অবশ্যই কি থাকবে? এদের ক্যাম্বিয়াম থাকবে, মানে সমদ্বিপার্শ্বীয় হইলে অবশ্যই মুক্ত, বুঝছো? তো এটা একটা ব্যতিক্রম টাইপের। সমদ্বিপার্শ্বীয় এক্সাম্পল হচ্ছে লাকুশ, লাকুশ, বা অনেকে শোকলা দিয়ে মনে রাখে, যেমন মনে রাখো লাউ, কুমড়া, শশা। তাহলে পার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে কার কার? লাউ, কুমড়া, শশা। কলাবতীর থাকে না, কলাবতী হচ্ছে একবীজপত্রী। কলাবতী একবীজপত্রী হলে ওর কি ক্যাম্বিয়াম থাকবে? থাকবে না। ক্যাম্বিয়াম না থাকলেও কি হবে? ওর হবে বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়।
ওকে, বুঝা গেল? পত্ররন্ধ্র খোলা বন্ধ হতে কোন আলো মুখ্য ভূমিকা পালন করে বলো? খোলা বন্ধ হওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে ব্লু লাইট। কে বলো? ব্লু লাইট। এবং এইখানে পটাশিয়াম আয়ন হেল্প করে। পটাশিয়াম আয়ন এই পত্ররন্ধ্র খোলা বন্ধ হতে হেল্প করে, বুঝো? কিন্তু এইখানে দেখো ব্লু লাইট নাই, তাহলে আমি কোনোটিই না দাগাবো। ওকে, গ্লুকোজ অণুর কত শতাংশ সবাত শ্বসনে ব্যবহৃত হয়? এইটা বিট কনফিউজিং। এটা আসলে এক্সাক্ট অ্যান্সারটা আমাদের হাসান স্যারের বইতে আছে বলে মনে হয় না, আর এই 2023-এ আসছে। এটা আমার দেখার দরকার ছিল। এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এটা তোমরা যা উত্তর পাও বা গবেষণা করে দেখো যে কোনটা উত্তর, চ্যাট জিপিটি করে দেখতে পারো, গুগল করে দেখতে পারো। এরকম 2-1টা প্রশ্ন চলে আসে যেগুলো আমাদের বইতে খুব ক্লিয়ারলি নাই, বুঝছো? তো কত শতাংশ সবাত শ্বসনে ব্যবহৃত হয় এটা একটু তোমরা দেখে নিও। ওকে, আচ্ছা। সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে কয়টা এটিপি পাওয়া যায়? সম্পূর্ণ জারণ বলছো, তাহলে 36টা এটিপি পাবা। ওকে, আচ্ছা। কোনটা C4 উদ্ভিদ নয়? C4 উদ্ভিদ নয় কোনটা, বুঝো? ভুট্টা, ইক্ষু, সরগ্রাম এরা সবাই C4 উদ্ভিদ। আম এটা একটা C3 উদ্ভিদ। জগতের 85% উদ্ভিদই হচ্ছে C3 উদ্ভিদ, বুঝছো? অল্প কিছু উদ্ভিদ আছে C4 উদ্ভিদ, তার মধ্যে কিছু এক্সাম তুমি শিখে ফেললা। ভুট্টা, ইক্ষু, সরগ্রাম। প্রথম C4 আবিষ্কৃত হয়েছে কোথায় বলো? ইক্ষু উদ্ভিদেই সম্পূর্ণ গতিপথটা প্রথম আবিষ্কৃত হয়েছে, মানে আখের মধ্যেই C4 এর সম্পূর্ণ গতিপথটা আবিষ্কৃত হয়েছে। উদ্ভিদের দেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটা? প্রস্বেদনের প্রধান অঙ্গ আসলে পাতা, কিন্তু এখানে পাতা নাই। তো পাতা না থাকায় আমি এটাকে পত্ররন্ধ্র দাগাবো, কারণ পত্ররন্ধ্রীয় যে প্রস্বেদন এইটাই সবচেয়ে বেশি হয়, 95 থেকে 98%। আর লেন্টিসেল দিয়ে যেটা হয় এটা মাত্র 1%। ত্বকীয় প্রস্বেদন বা কিউটিকুলার প্রস্বেদন যেটা হয় এটা 2 থেকে 5%, খুবই অল্প। তাহলে পত্ররন্ধ্র দাগানোই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয় কোন এনজাইম জড়িত? আচ্ছা, তাহলে এটা আসলে কোশ্চেন এরর লিখা পাশে। আচ্ছা, গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, তাহলে এখানে প্রথমে তো গ্লাইকোলাইসিস হবে, গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড হবে, পাইরুভিক অ্যাসিড থেকে ফাইনালি ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই তো? তাহলে এখানে কোন এনজাইমটা জড়িত? তাহলে দেখি, ডিহাইড্রোজিনেস কি বলা যায়? না। সেলোবায়োস না, ক্যাটালেস না, সেলোবায়োস না। তাহলে এখানে আসলে প্রশ্ন আসলে ভুল আছে, বুঝছো? তাহলে 2-1টা প্রশ্ন এরকম ভুল থেকে যেতে পারে, কিছু করার নাই। ওকে, আচ্ছা। এখানে আসলে অনেকগুলো এনজাইম জড়িত, একটা এনজাইম না। তো গ্লাইকোলাইসিসের সবগুলো এনজাইম জড়িত। ওকে, যদি অ্যাপারেন্টলি তাও বলো, একটা এনএডিপি খরচ হয়ে যায়। আচ্ছা, এটা ডিহাইড্রোজিনেস লাগাইতে পারো। একটা এনএডিপি যেহেতু খরচ হচ্ছে, সো এটা ডিহাইড্রোজিনেস দাগানো যায়। ওকে, একদম কোশ্চেন এরর না বলে যেটা অপেক্ষাকৃত বেটার অ্যান্সার ওইটা দাগানো যায় আর কি। ওকে, ডিহাইড্রোজিনেস এটা দাগাইতে পারো। আচ্ছা, এনজাইমগুলোতে আমরা যাব না, কারণ এগুলো এখন মাথায় ধরতে পারবো না আমরা। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কোথায় আছে ভাই? এই তো পারছি। C4 এর ক্ষেত্রে কোনটা? অক্সালোএসিটিক অ্যাসিড। জীব প্রযুক্তি থেকে কি আসছে? গোল্ডেন রাইস। এটার মধ্যে যেহেতু বিটা ক্যারোটিন দেওয়া থাকে, বিটা ক্যারোটিনের যেখানে থাকে, যেমন ধরো তোমার কার কথা বলবো, ধরো টমেটো কিংবা ধরো ক্যাপসিকামগুলা, রঙিন যে ক্যাপসিকাম হয়, বা মিষ্টি কুমড়া, গাজর, এগুলোতে বিটা ক্যারোটিন পাবা। সো ওদের রং কেমন হয়? একটু হলদে বা কমলা বা এই টাইপের হয় না বলো? বা একটু গোল্ডেন টাইপের হইতে পারে। এই, তাহলে গোল্ডেন রাইসের রং আসলে গোল্ডেন বা সোনালী বা হলুদ। ওকে, এখানে বিটা ক্যারোটিন থাকায়। কোনটা রেস্ট্রিকশন এনজাইম নয়? ইকো আরআই, ব্যাম এইচআই, হিন্ড 3, হ্যাঁ, এগুলো সবই রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএস এটা কোনো এনজাইমই না। ইনসুলিনের পলিপেপটাইড চেইন সমূহ যুক্ত থাকে যে বন্ধনের মাধ্যমে, ওই বন্ধনটার নাম কি? প্রশ্নটা বুঝতে হবে। পলিপেপটাইড চেইন, তাহলে ইনসুলিনের মধ্যে 2টা পলিপেপটাইড চেইন থাকে, বুঝো? এই গোল্লাগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে একটা চেইন হইলো, এটাকে বললাম ধরো এ চেইন। ওকে, আচ্ছা, আরেকটা বি চেইন আঁকি। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে বি চেইন। হলো, এই এ চেইন আর বি চেইন কি দিয়ে কানেক্টেড থাকে? ডাইসালফাইড বন্ড। কি দিয়ে বলো?
ডাইসালফাইড বন্ড, বুঝো, দুইটা সালফার দিয়ে তৈরি হওয়া বন্ড দিয়ে ও কানেক্টেড থাকে। ওকে, তাহলে কি থাকে বলো এখানে? ডাইসালফাইড। একই অপশন বারবার, আমার এটা প্রিন্টিং মিস্টেক হয়তো বা। ঠিক আছে, ডাইসালফাইড বন্ড। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটা বাহক হিসেবে কাজ করে? ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে দেখো, উদ্ভিদ বলছে, প্রাণী না। অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে আমরা ব্যবহার করি। আর যদি প্রাণী বলতো তাহলে বলতাম ইকোলাই। বুঝছো, প্রাণীর ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি কমনলি ইকোলাই, আর উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করি অ্যাগ্রোব্যাকটেরিয়াম। ওকে, দুইটাই ব্যাকটেরিয়া। মানব জিনোমে বেস পেয়ার্সের সংখ্যা কয়টা? জিনোম মানে তোমার 46টা ক্রোমোজোমে, সরি 46টা ধরলে হবে না, কারণ তোমার ডাবল সেট আছে, এক সেট বাবার কাছ থেকে পাইছো, এক সেট মায়ের কাছ থেকে পাইছো। ইউনিক সেট যদি চিন্তা করি তাহলে তোমার কাছে 23টা ক্রোমোজোম ইউনিক, রাইট, প্রত্যেকটা কোষে। তো এই 23টা ক্রোমোজোম বা তোমার এক সেট ক্রোমোজোমে মোট যতগুলা জিন আছে সবাইকে একসাথে তুমি জিনোম নামে ডাকবা। তো জিনোম মানে জিনের সমষ্টি, বাট কতগুলা জিনোমের সমষ্টি, কতগুলা জিনের সমষ্টি? তোমার এক সেট ক্রোমোজোম, মানুষের ক্ষেত্রে যেটা 23টা ক্রোমোজোম, ওইটা যতগুলা জিন থাকবে তাদের সমষ্টিকে জিনোম বলে। তাহলে তোমার একটা দেহকোষে কয়টা জিনোম আছে? 2টা। ওকে, তোমার একটা জনন কোষে কয়টা জিনোম আছে? একটা। ওকে, আচ্ছা, তাহলে মানুষের এই 23টা ক্রোমোজোমের মধ্যে মোট বেস পেয়ার মানে বুঝছো, এই যে এগুলো হচ্ছে বেস পেয়ার, এ টি জি সি, এরকম কয়টা থাকে? এটা বইতে লেখা আছে, এটা থাকে হচ্ছে 3.2 বিলিয়ন। বুঝছো, 3.2 বিলিয়ন। ওকে, এবার এইটাকে বলছে কত মিলিয়ন থাকে। ওকে, সো বিলিয়ন থেকে মিলিয়নে পেতে গেলে তোমার আসলে 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝছো, তাহলে এটা আসলে 3000 মিলিয়ন। ওকে, 3000 মিলিয়ন। আর যদি তুমি এটাকে কোটিতে বলো তাহলে এটা আসলে 300 কোটি। 3.2 বিলিয়ন মানে 320 কোটি। পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা কোথায় ব্যবহৃত হয়? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে। দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি? এটা হচ্ছে ধরো প্লাজমিড, প্লাজমিডের মধ্যে আমার কাঙ্ক্ষিত ডিএনএ কে আমি প্রবেশ করাইলাম, এরপর আমি এটাকে অনেকগুলো কপি বানাইতে চাই, তখন আমি এটাকে পিসিআর যন্ত্রে দিয়ে অনেকগুলো কপি বানাইতে পারি। তাহলে এটা ব্যবহার করা যায়, বিভিন্ন গবেষণায় কাজে লাগে, রোগ নির্ণয়েও ব্যবহার করা যায়। তাহলে উত্তর সবগুলাতেই। জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় না কোনটা? জীবাণু অস্ত্র দিয়ে কি করা হয়? ধরো বোমা না মেরে একটা দেশে তুমি জীবাণু ঢুকাই দিলা, ওই দেশের সৈন্য বা সাধারণ মানুষও সেই জীবাণুতে আক্রান্ত হতে পারে। সো সেক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো ভালো, হ্যাঁ, ব্যাকটেরিয়াগুলো এমনি এমনি ছড়াবে। আর প্লাজমোডিয়ামের ছড়ানোটা তো খুব স্পেসিফিক, এটার জন্য অ্যানোফিলিস মশকই লাগবে, তাই না? এটা ছড়ানোটা একটু টাফ কম্পেয়ার টু আদার্স। ব্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে কি হবে? অ্যানথ্রাক্স হবে, এটা গরু, মহিষ, গবাদি পশুর মাধ্যমে ছড়াই পড়বে। ভিব্রিও কলেরা পানির মাধ্যমে ছড়াই পড়বে, অনেক ইজি না? এই আর্সেনিয়া, ব্যাসিলি, এটা এতে খুব সাধারণত প্লেগ হয়, তাহলে এগুলা ছড়াই পড়ে। বুঝছো, তো প্লাজমোডিয়ামটাকে ব্যবহার করা হয় না জীবাণু অস্ত্র হিসেবে, ম্যালেরিয়া পরজীবীকে ব্যবহার করা হয় না, ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তো ওই উপরের সবগুলো ব্যাকটেরিয়া ছিল। ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন পদ্ধতিটা বহুল প্রচলিত? আচ্ছা, যখন তুমি ভাইরাস মুক্ত উদ্ভিদ চাইবা বা জীবাণু মুক্ত উদ্ভিদ চাইবা তখন তুমি মেরিস্টেম কালচার করবা। মেরিস্টেম কালচার মানে টিস্যু কালচারের এমন একটা ধাপ যেখানে টিস্যুটা নেওয়া হয় হচ্ছে একদম শীর্ষ মুকুল থেকে। ধরো একটা গাছ, যার শীর্ষ মুকুলটা থেকে তুমি একটা অংশ ছিঁড়ে নিলা, ওই অংশটা কি এখনো কোনো জীবাণু দিয়ে আক্রান্ত হয়েছে না, ও মাত্র হয়েছে, রাইট, মাত্র কোষ বিভাজন করে ওই অংশটা তৈরি হয়েছে। তো ওইটুকু নিয়ে তুমি যদি টিস্যু কালচার শুরু করো তাহলে জীবাণুমুক্ত বা ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর পুরনো একটা অংশ নিয়ে যদি শুরু করতে চাও তাহলে ওইখানে কিন্তু জীবাণু আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। বুঝো, তাই জীবাণুমুক্ত উদ্ভিদ পাইতে মেরিস্টেম কালচার করা হয়। ওকে, এক্সট্রা সিলেবাস থেকে কিছু আসছে? কোনটা? সিনোসাইটিক শৈবাল, শৈবাল ছত্রাক এক্সট্রা সিলেবাসের অংশ, এখান থেকে আসছে। আচ্ছা, তাহলে সিনোসাইটিক শৈবাল মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল। এরকম আছে হচ্ছে ভাউকেরিয়া, একটা হচ্ছে বট্রিডিয়াম, একটা হচ্ছে স্ফেরোপ্লিয়া। তাহলে ভাউকেরিয়া বা বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, এই শৈবালগুলো হচ্ছে সিনোসাইটিক শৈবাল, জেনে রাখো। ওকে, আচ্ছা, ওদের ক্লোরোপ্লাস্টের আকৃতি পড়তে পারো, যেমন ইউলোথ্রিক্স, এটা ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? এটা ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে ইউলোথ্রিক্সের ক্ষেত্রে বেল্ট আকৃতির বা রিং আকৃতির বা ফিতা আকৃতির বা গার্ডাল আকৃতির, অনেক নাম বলছে। স্পাইরোগারের ক্ষেত্রে স্পাইরাল। ওকে, আচ্ছা, সর্পিল আকৃতির। জলাভূমির উদ্ভিদ কোনটা? আচ্ছা, টেকটোমা, এটা হচ্ছে সেগুন গাছ। বুঝছো, টেকটোমা কি বলো? সেগুন।
শরিয়া রোবাস্টা হচ্ছে শাল গাছ। ক্যাসিয়া ফিস্টুলা হচ্ছে বাদল লাঠি, বা যেটাকে সোনালু বলেও ডাকা হয়, বাদল লাঠি। ওকে, এই ব্যারিংটোনিয়া এটা মানে হচ্ছে হিজল, দেখো এর নামেই জল আছে, তাহলে হিজল গাছটা জলাভূমিতে জন্মায়। ওকে, হিজল। হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন? কোষ রসায়ন থেকে আসছে। হিমোগ্লোবিনে যেহেতু রং থাকে তাই এটাকে বলবা ক্রোমোপ্রোটিন, বুঝছো? আচ্ছা, এই তো। ইন্টারফেরন কি বলো? ইন্টারফেরন একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। লিপোপ্রোটিন থেকে মনে রাখতে পারো আমাদের রক্তে যে প্লাজমা প্রোটিনগুলো আছে, রক্তের প্লাজমা প্রোটিন, এগুলো লিপোপ্রোটিন জাতীয়। ওকে, মেটাল প্রোটিন থেকে কি মনে রাখতে পারো? ফেরিডক্সিন। তারপর সেলোপ্লাজমিন, এগুলো এগুলো মেটাল প্রোটিন, মানে এখানে মেটাল থাকে, আয়রন থাকে। চলো আমরা প্রাণীবিজ্ঞানে চলে আসছি। যারা এখনো ক্লাসটা করতেছো থ্যাংক ইউ, আর একটু থাকো, শেষ হয়ে যাবে। কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে? তাহলে শব্দটাকে বুঝতে হবে। মেটামরফোসিস মানে কি? এটা মানে হচ্ছে রূপান্তর। কি বলতো এটা মানে? এটা মানে রূপান্তর। তাহলে রূপান্তর ঘটা মানে কি? একটা প্রজাপতি ছোটবেলায় কি থাকে? একটা কীট থাকে, কীরা থাকে, লাইক এটা একটা কীরা। সবজির মধ্যে, পাতার মধ্যে কীরা দেখতে পাও না? এই কীরাগুলাই কোনো এক সময় বড় হয়ে এই লার্ভা দশা থেকে আস্ত একটা প্রজাপতি হবে। তাহলে তার রূপান্তর হলো না বলো? লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী হলো না? এই ধরনের রূপান্তরকে আমরা বলি সম্পূর্ণ রূপান্তর, যেখানে বাচ্চাটার সাথে বড়টার কোনোই মিল নাই। অপরদিকে তুমি যদি তেলাপোকা দেখো কিংবা ঘাসফড়িং দেখো, ওদের বাচ্চাগুলাকে দেখো, দেখবা যে ওই বাচ্চাগুলা বড়দের মতোই দেখতে, পার্থক্য শুধু ওরা উঠতে পারে না। ওই বাচ্চাগুলাকে লার্ভা না ডেকে ডাকি নিম্ফ। তা ওদের ক্ষেত্রে রূপান্তর হয়, ওরাও খোলস মোচন করে, তবে ওই রূপান্তরটাকে আমরা সম্পূর্ণ না বলে অসম্পূর্ণ রূপান্তর বলি। তো যে এক্সাম্পলগুলাই দেই, তেলাপোকা বা আরশোলা, প্রজাপতি, ঘাসফড়িং, সবাই কোন পর্বের প্রাণী বলো? সবাই কোন পর্বের? সবাই আর্থ্রোপোডা না? তাহলে আর্থ্রোপোডাতে মেটামরফোসিস ঘটে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ নয় কোনটা? ওদের ফুলকা, বুকলাং বা বুক গিল এগুলো থাকে, বুক গিল, ট্রাকিয়াল তন্ত্র থাকে, সবুজ গ্রন্থি এইটাও থাকে, তবে এইটা ওদের রেচনের জন্য কাজে লাগে। গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি, কক্সাল গ্ল্যান্ড, এগুলা কি রেচনের জন্য কাজে লাগে। যদি ওদের প্রধান রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা, বুঝছো? কিন্তু এছাড়াও এডিশনাল কক্সাল গ্ল্যান্ড, তারপর হচ্ছে তোমার গ্রিন গ্ল্যান্ড, এগুলো থাকতে পারে, হ্যাঁ, রেচনের জন্য। হলো? ওকে। কোন পর্বের প্রাণীতে পিক্নোডার্ম এবং কর্নোডার্ম নামক দুইটা কোষীয় স্তর থাকে বলো? পরিফেরা পর্বের প্রাণীদের এরকম দুইটা স্তর থাকে। স্পঞ্জ প্রাণীদের। কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গের নাম শিখাকোষ? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী হবে। তাহলে এখানে দেখো তো প্লাটিহেলমিনথেস পর্বের কে আছে? ফ্যাসিওলা হ্যাপাটিকা, যকৃত কৃমি, এইটা একটা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস তো গোলকৃমি, এটা তো নেমাটোডা। অক্টোপাস এটা তো মলাস্কা, তাই না? হিরোদিনারিয়া এটা কি? অ্যানলিডা, জোক। কোন মাছের দেহত্বক গ্যানোয়েড আইস দ্বারা আবৃত থাকে? চলে আসছে, এই দেখো প্রোটোপটেরাস, হ্যাঁ, এটা হচ্ছে একটা তোমার আফ্রিকান লাংফিশ বলা হয় এটাকে, প্রোটোপটেরাস। সার্কোপটেরিজি পর্বের, সার্কোপটেরিজি এই ক্লাসের অন্তর্গত, বুঝছো? প্রোটোপটেরাস জেনে রাখো। ল্যাবিওকে তো চেনো, রুই মাছ, রুই মাছের আইস কেমন? সাইক্লয়েড, ওর থাকবে না। ওকে, আচ্ছা। কোন প্রাণীর গণ এবং প্রজাতি একই হলে তাকে কি বলা হয়? যেমন ধরো গোকরা সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা, নাজা। তাহলে এখানে গণ যেটা, জেনাস যেটা, স্পেসিস ওইটাই না? বা কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা, 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 কাতলা। এমন হইলে এটাকে বলা হয় টটোনিম। কি বলা হয় বলো? টটোনিম। ওকে, আর টটিপটেন্সি মানে কি, বা টটিপটেন্ট মানে কি? একটা জীবন্ত কোষের মধ্যে আস্ত একটা উদ্ভিদ বা প্রাণী হওয়ার যে ক্ষমতা, হ্যাঁ, সেটি হচ্ছে টটিপটেন্সি। কোন প্রাণীতে লার্ভা দশায় নটোকর থাকে? আচ্ছা, তোমরা জানো যে কর্ডাটা পর্বের প্রাণীদেরকে আমরা 3 ভাগে ভাগ করছি প্রাইমারিলি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। বুঝো, ইউরোকর্ডাটা ওদের হচ্ছে প্রতীপ রূপান্তর হয়। প্রতীপ রূপান্তর মানে কি?
এই প্রাণীগুলার ছোটবেলায় হচ্ছে তোমার নটোকট থাকে, কিন্তু যতই বয়স বাড়তে থাকে ওদের নটোকট বিলুপ্ত হয়ে যায়। লার্ভা দশায় নটোকট থাকে, কিন্তু আস্তে আস্তে ওরা নটোকট হারাই ফেলে। তাহলে ওরা উল্টা দিকে গেল না বলো? মানুষের মানে অন্যান্য প্রাণীদের উন্নতি হয়, ওদের নটোকট ছিল কিন্তু এটা হারাই গেল। লেজের দিকে একটা নটোকট থাকে, এটা হারাই যায়। সো লার্ভা দশায় নটোকট থাকবে কার ক্ষেত্রে? অ্যাসিডিয়া, এটা একটা ইউরোকর্ডাটা, ওকে, ওর ক্ষেত্রে থাকবে, পরে বড় হলে হারাই যাবে। ব্রাঙ্কিওস্টোমা, ওদের নট অনলি লার্ভা দশা, ওদের সারা জীবন নটোকট থাকবে, বুঝছো? ওদের মেরুদণ্ড হবে না, ওরা হচ্ছে সেফালোকর্ডাটা, ওকে। আর ভার্টিব্রেটার ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে ছোটবেলায় নটোকট ছিল, পরবর্তীতে এটা রূপান্তরিত হয়ে মেরুদণ্ড হয়ে গেছে, আমরা তাই সবচেয়ে উন্নত। আচ্ছা, প্রাণীর পরিচিতি দেখি। হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব কত মাইক্রোমিটার? 0.1 মাইক্রোমিটার। হাইড্রার দেহপ্রাচীরের কোন স্তরে পুষ্টিকোষ পাওয়া যায়? দেখো, পুষ্টিকোষ কিন্তু বাইরে থাকবে না, ভেতর দিকে থাকবে, বুঝছো? তাহলে গ্যাস্ট্রোডার্মিসের মধ্যেই তুমি কি পাবা? পুষ্টিকোষ পাবা। আর এপিডার্মিসে কি পাবা? পেশি আবরণী কোষ, একই টাইপের কোষ। হাইড্রার পরিপাক কোন ধরনের? অন্তঃকোষীয়, বহিঃকোষীয়, দুই রকম পরিপাকই হয় না হাইড্রার, বলো? হাইড্রার কোন ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলে? খুব মসৃণ তলে হাইড্রা যেটা করতে পারে, ওর পাদচাকতিতে থাকা কিছু গ্রন্থি কোষ থেকে অল্প কিছু ক্ষরণ করে জায়গাটাকে পিচ্ছিল করে, তারপর এটার উপর গ্লাইড করে সে একটু চলে যায়, বুঝছো? এই গ্লাইডিং চলনটাকেই তুমি বলতে পারো অ্যামিবয়েড চলন। আর সমারসল্টিংটা কি বলো? ডিগবাজি, বা যেটা সে দ্রুত দূরত্ব অতিক্রম করার জন্য, দ্রুত একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য এই সমারসল্টিং চলনটা উনি হাইড্রা ব্যবহার করে। আর লুপিং এর ল দিয়ে লম্বা দূরত্ব মনে রাখবা, লুপিং বা হামাগুড়ি, এটা দিয়েও লম্বা দূরত্ব অতিক্রম করে। ঘাসফড়িং এর গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটা কি বলে? দেখো, প্রথমে তো ঘাসফড়িং এর মুখের পরে হচ্ছে গলবিল, গলবিলের পরে কি বলো? অন্ননালী, বুঝো? অন্ননালীর পরে হচ্ছে ক্রপ, বুঝো? ক্রপের পরে হচ্ছে গিজার্ড, বুঝছো? ক্রপের পরে হচ্ছে গিজার্ড, এটুকু ধরো গিজার্ড, এটা হচ্ছে হেপাটিক সিকা, ওকে। এরপর থেকে শুরু হচ্ছে মেসেন্টেরন। তাহলে দেখো, গলবিল এইটুকু, গ্রাসনালী বা অন্ননালী এইটুকু, ক্রপ হচ্ছে এইটুকু। তাহলে গিজার্ডের পর থেকে কোনটা বলো? গিজার্ড তো এটা, গিজার্ড হচ্ছে মনে করো এইটা। তাহলে গিজার্ডের পরে কি আছে বলো? এইটাই হচ্ছে মেসেন্টেরন। উত্তর কি হবে তাহলে? মেসেন্টেরন, ওকে। মেসেন্টেরন, গিজার্ডের পর থেকে মেসেন্টেরন। মেসেন্টেরনের পাতলা একটা পর্দা থাকে, ওটার নাম কি? পেরিট্রফিক পর্দা। এই পর্দাটা থাকায় মেসেন্টেরনের মধ্য দিয়ে সুন্দর করে জিনিসপত্র শোষিত হইতে পারে। রুই মাছের প্রজননের সময়, রোমান্টিক মৌসুমে রুই মাছ প্রজনন করে জুন জুলাই মাস, তার জন্য পারফেক্ট টাইম, বুঝছো? এই, ওকে। অ্যান্ড রুই মাছের যে ডিম, এটা পানিতে ডুবে যায়, তাই এটাকে ডিমার্সাল ধরনের বলা হয়। আর সামুদ্রিক মাছের ডিম ভেসে থাকে, ওটাকে পেলাজিক ডিম বলে। ঘাসফড়িংয়ে ওমাটিডিয়ামে অবস্থিত ভাইট্রেলি কোষের সংখ্যা কত? আচ্ছা বাচ্চারা দেখো, ভাইট্রেলি কোষের আরেক নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ? কি নাম বলো? ক্রিস্টালাইন ক্রিস্টালাইন কোন কোষ কোনটা? দেখো, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী তুমি এরকম একটা ক্রিস্টালাইন কোন দেখতে পাবা? এইটাকে ঘিরে যে কোষগুলো থাকে, এটা নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এরকম কোষ থাকে 4টা, বুঝছো? তাহলে ভাইট্রেলি কোষ বা ক্রিস্টালাইন কোন কোষ করে থাকে 4টা। যদি বলতো রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ, তাহলে তুমি বলতা 7 থেকে 8টা। আর যদি বলতো কর্নিয়া জেন কোষ, যেখান থেকে কর্নিয়া তৈরি হবে যাদের ক্ষরণ থেকে, কর্নিয়া জেন কোষ, হ্যাঁ, অথবা এদেরকে লেন্টিকুলার কোষও বলা হয়। তাহলে উত্তর হবে 2টা। তাহলে কয়টা কোষ পারা গেল? ক্রিস্টালাইন কোনটা কি হিসেবে কাজ করে? প্রতিসরণশীল একটা অঙ্গ হিসেবে কাজ করে, হ্যাঁ। কর্নিয়া যে থাকে এখানে, কর্নিয়া কি হিসেবে কাজ করে? লেন্সের মতো কাজ করে। ক্রিস্টালাইন কোণের নিচ থেকে একটা র্যাবডম নেমে গেছে, এই র্যাবডমটা কিসে কাজ করে? আলো গ্রহণ করে, ওকে। পুঞ্জাক্ষীর পার্টগুলা পড়লাম। অ্যান্ড ঘাসফড়িং অন্ধকারে কোন বিম্ব তৈরি করে বলো? অন্ধকারে একটা আর উজ্জ্বল আলোতে একটা, তাই না? উজ্জ্বল আলোতে সে মোজাইক প্রতিবিম্ব তৈরি করে, বুঝছো?
এই ঘাসফড়িংয়ের নিম্ফ কতবার খোলস পরিবর্তন করার পর পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে রূপান্তরিত হয়? 5 বার, কিন্তু এখানে 5 অপশনে কেন নাই জানি না, তাই 4 দাগাই দিলাম। ওকে, 5 বার সে খোলস মোচন করে। খোলস মোচনকে বলা হয় মোল্টিং, বা এটাকে তুমি একডাইসিসও বলতে পারো। একটা হরমোন আছে একডাইসন, ওই হরমোনটা এখানে হেল্প করে। একডাইসন হরমোনটা আসে হচ্ছে তোমার প্রোথোরাসিক গ্রন্থি থেকে। প্রোথোরাসিক গ্রন্থি থেকে একডাইসন হরমোনটা আসে, এরপর এটা মোল্টিং ঘটায়। ওকে, দুইটা মোল্টিংয়ের মাঝখানের সময়কে বলা হয় ইনস্টার। ঘাসফড়িংয়ের অ্যান্টেনার অংশ নয় কোনটা? অ্যান্টেনার সবচেয়ে গোড়ার অংশটার নাম হচ্ছে স্কেপ, সরি স্কেপ। তার উপরের অংশটার নাম হচ্ছে পেডিসেল, বুঝছো? তার উপরে যে পার্টটা থাকে ওটার নাম হচ্ছে ফ্লাজেলাম। ফ্লাজেলামে প্রায় 20টার মতো খণ্ডক থাকে, 20 থেকে 25টা খণ্ডক থাকে ফ্লাজেলামে। ওকে, তাহলে বাকি রইল স্টাইপস। স্টাইপস কই থাকে? ম্যাক্সিলাতে। স্টাইপস থাকে হচ্ছে ম্যাক্সিলা, মুখপাঙ্গ ম্যাক্সিলার একটা পার্ট হচ্ছে স্টাইপস। পারা গেল? ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে, ওমাটিডিয়ামটা কি? ওমাটিডিয়াম হচ্ছে তোমার পুঞ্জাক্ষীর ইংরেজি, পুঞ্জাক্ষীর একক, সরি, ঠিক আছে, কম্পাউন্ড টাইপ বা পুঞ্জাক্ষীর একক কি? ওমাটিডিয়া, ওমাটিডিয়াম। এখানে কর্নিয়া জেন কোষের সংখ্যা কত? কর্নিয়া জেন কোষ কয়টা? 2টা। দেখছো? ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ হচ্ছে 7টা। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 7টা। প্রকোষ্ঠে যে ছিদ্রগুলো থাকে এদের নাম কি? অস্টিয়া। হৃৎপিণ্ডটা যে ঘাসফড়িংয়ের দেহে আটকে থাকে কি পেশি দিয়ে? অ্যালারি পেশি। কতগুলো থাকে? 6 জোড়া। 6 জোড়া অ্যালারি পেশি দিয়ে হৃৎপিণ্ডটা আটকে থাকে ঘাসফড়িংয়ের দেহের সাথে। এই যে এই প্রশ্নটা চলে আসছে, ঘাসফড়িংয়ের হৃৎপ্রকোষ্ঠের চন্দ্রাকৃতির ছিদ্রকে কি বলা হয়? অস্টিয়া, বুঝছো? রুই মাছের বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠটা কোন নালী দিয়ে অন্য নালীর সাথে যুক্ত? আচ্ছা, তাহলে অন্য নালীর সাথে যুক্ত হচ্ছে নিউমেটিক ডাক্ট। ওকে, ডাক্ট মানে নালী, স্যাক মানে থলি, ভেইন মানে শিরা, ভেসেল মানেও নালী, কিন্তু এটাকে বলা হয় নিউমেটিক ডাক্ট বা ডাক্টাস নিউমেটিকাস। ওকে, অ্যান্ড রুই মাছের ক্ষেত্রে এটা যুক্ত থাকায় রুই মাছকে বলি ফাইসোস্টোমাস। টাকি মাছে এটা যুক্ত থাকে না, তাই টাকি মাছকে বলি ফাইসোক্লিস্টাস। ওকে, খুবই ইম্পর্টেন্ট। রুই মাছের বায়ুথলিটা অন্তঃকর্ণের সাথে কি দিয়ে কানেক্টেড বলো? এই ধরো বায়ুথলি, 2টা প্রকোষ্ঠ, সম্মুখ আর পশ্চাৎ। তো এটা অন্তঃকর্ণের সাথে কি দিয়ে কানেক্টেড? অন্তঃকর্ণের সাথেও কানেক্টেড হচ্ছে বেভেরিয়ান অসিকল দিয়ে। কি দিয়ে বলো? এটা একটা হাড্ডি, বুঝছো? এটার নাম কি বলো? বেভেরিয়ান বা ওয়েভেরিয়ান অসিকল। হ্যাঁ, আর এখান থেকে একটা নালী বের হয়, এটা দিয়ে সে অন্য নালীর সাথে যুক্ত। এই নালীটার নাম কি? নিউমেটিক নালী বা বায়ুপূর্ণ নালী। পড়া গেল? সাবক্লিপিয়ান ধমনী রুই মাছের কোন অংশে রক্ত সরবরাহ করে? সাবক্লিপিয়ান মানে হচ্ছে কাঁধ অঞ্চল বা বাহু অঞ্চল। রুই মাছের কাঁধ বা বাহু বলতে কি বোঝায়? বক্ষ পাখনা, এখানে আসছে বয়স্ক পাখনা, এটা আসলে কি হবে? বক্ষ পাখনা। তাহলে বক্ষ পাখনা রক্ত সরবরাহ করবে সাবক্লিপিয়ান ধমনী। কেমন? যকৃত, পাকস্থলী, অগ্নাশয়, এই পরিপাকতন্ত্রের সাথে রিলেটেড যে অঙ্গ বা গ্রন্থি যা আছে এই সবগুলোতে রক্ত নিয়ে যাবে হচ্ছে কোনটা? সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। কি বলো? সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। রুই মাছের ফুলকার প্রতিসারী ল্যামেলাকে কি বলবা? রুই মাছের ফুলকাটা কেমন? রুই মাছের ফুলকা থাকে হচ্ছে 4 জোড়া। প্রত্যেক জোড়া ফুলকাতে এরকম 2 সারি করে ফুলকা সূত্র থাকে, বুঝছো? ঠিক আছে, 2 সারি করে ফুলকা সূত্র থাকে। তো এখানে বলছে প্রতি সারি, একটা সারিকে কি বলবা? একটা সারিকে তুমি বলবা হেমি ব্রাঙ্ক, বুঝছো? হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক। আর 2 সারিকে একসাথে কি বলবা? আস্ত ফুলকাটাকে কি বলবা? হলো ব্রাঙ্ক। হোল মানে সম্পূর্ণ, হেমি মানে অর্ধেক। ওকে, আর সিউডো ব্রাঙ্ক হচ্ছে একটা মিথ্যা ফুলকা, যেই ফুলকার শুধু ফুলকা আর্চ আছে কিন্তু ফুলকা সূত্রগুলো নেই। ফুলকা আর্চ আবার কি ভাই? মানে ফুলকায় দেখবা এরকম একটা গোড়া আছে শক্ত করে, তাই না? এর সাথে তো এই ফুলকা সূত্রগুলো থাকে। এই তো ফুলকা, মাছের ফুলকা যারা দেখছো, তো এই ফুলকা আর্চ আছে কিন্তু ফুলকা সূত্র নাই, এমন হলে এটাকে সিউডো ব্রাঙ্ক বলে। রুই মাছের একটা সিউডো ব্রাঙ্ক থাকে। ওকে, তো এগুলো হবে না। পরিপাক ও শোষণে চলে আসি, আসো। পূর্ণবয়স্ক ব্যক্তির ওজন এত কেজি, উচ্চতা এত কেজি, বিএমআই কত? তাহলে এটা তুমি হিসাব করে বের করো, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ওজনকে কেজিতে নিবা 63, বিএমআই এর একক কি জানো? কেজি পার মিটার স্কয়ার, বুঝছো? তাহলে ইঞ্চি দেওয়া আছে,
ও বেশ ভালো অঙ্ক, 64 ইঞ্চি। তাহলে 64 ইঞ্চিকে তুমি আসলে এটা কি নিবা, এটাকে তোমার মিটারে নিতে হবে। কত মিটার? ঠিক আছে, এই অঙ্ক তুমি নিজে করবা। এটা হচ্ছে যে তোমার সময় নষ্ট করার জন্য দিচ্ছে, এটা বেশ ভালোই টাইম লাগবে। মিটারটা বলে দিলে তাও একটা কথা ছিল, মিটারটা বের করতে হবে, এরপর এটাকে স্কোয়ার করতে হবে, বুঝছো? তাহলে যেই মিটারটা পাবা ওটাকে তুমি কি করবা, স্কোয়ার করবা, এরপর ভাগ করবা, ভাগ করে যেটা উত্তর হবে ওইটা। বড় অঙ্ক বেশ। বিএমআই এর মান দেওয়া আছে 30 থেকে 35-এর আগ পর্যন্ত। তাহলে এটা কি? এটা হবে তোমার প্রথম শ্রেণীর স্থূলতা। স্বাভাবিক ওজন হলে কত হইতো? 18.5 থেকে 24.99। অতিরিক্ত ওজন কখন? 25 থেকে 29.99। একক কি? কেজি পার মিটার স্কয়ার। দ্বিতীয় শ্রেণীর স্থূলতা কত কত হইতো বলো? 35 থেকে 39.99। তৃতীয় শ্রেণী কখন? 40-এর বেশি গেলে, তাই না? আর মরবিড স্থূলতা কখন বলবা? মরবিড স্থূলতা মানে কি? মানে এত মোটা যে তার মৃত্যুর কারণ এই স্থূলতা, মরবে সে স্থূলতা দিয়ে। যদি 50 থেকে 100 হয় কারো বিএমআই, তাহলে এটাকে মরবিড স্থূলতা বলা হয়। হলো? পরিপাকতন্ত্রের কোন অংশটা অম্লীয়? তুমি বলো, কোথায় গ্যাস্ট্রিক জুস করিতে হয়? পাকস্থলীতে। তাহলে এটা হচ্ছে অম্লীয়। ওকে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে HCl থাকে না। পিত্তলবণ নিচের কোন ভিটামিন ক্ষুদ্রান্ত শোষণ প্রক্রিয়ায় ভূমিকা পালন করে? পিত্তলবণের সাথে সব সম্পর্ক হচ্ছে লিপিডের, বুঝছো? চর্বির, কোলেস্টেরলের বা চর্বিতে দ্রবীভূত যে ভিটামিনগুলো আছে ওদের। তাহলে পানিতে দ্রবীভূত হয় ভিটামিন কারা কারা? WBC। ডব্লিউ দিয়ে হচ্ছে ওয়াটার, মানে ওয়াটার সলিউবল ভিটামিন। কে কে আছে বলো? বি আর সি। ওকে, তাহলে ওদেরকে শোষণ করতে পিত্তলবণ হেল্প করে না, হেল্প করবে চর্বিতে দ্রবীভূত হয় যারা। চর্বিতে দ্রবীভূত হচ্ছে এডেক। এটা নিয়ে কোনো হেডেক রাখো না, এডেক হচ্ছে চর্বিতে দ্রবীভূত হয়। তাহলে ভিটামিন কে, এটা যেহেতু চর্বিতে দ্রবীভূত হয়, পিত্তলবণ একে শোষণে হেল্প করবে। অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটা? সোজা প্রশ্ন। পেপসিন পাকস্থলীতে বের হয়, অ্যাসিডিক পিএইচে কাজ করে। বাকি সবাই ক্ষারীয় পিএইচে কাজ করে, সবাই ক্ষুদ্রান্তে কাজ করে ক্ষারীয় পিএইচে। বৃহদন্ত্রে কোনটা সংগঠিত হয় না? খনিজ লবণ শোষণ হয় কিছু পরিমাণ, পানি শোষণ হয়, প্রোটিন জাতীয়। আচ্ছা, খাদ্য ভাঙার কাজ আর নাই, বৃহদন্ত্রে কোনো ভাঙার কাজ হয় না, বুঝছো? যা কিছু শোষণ হওয়ার হবে। যেমন ভিটামিন তৈরি ও শোষণ, ভিটামিন কোনটা? ভিটামিন B12, এটা বৃহদন্ত্রে তৈরি হয়, শোষণ হয়, বুঝছো? বৃহদন্ত্রের কাজ নয়, একই টাইপের প্রশ্ন। প্রোটিনের ভাঙন, এটা বৃহদন্ত্রের কাজ না। কোন ভিটামিন শরীরে দীর্ঘ সময় সঞ্চিত থাকে? যেগুলা ওয়াটার সলিউবল ভিটামিন, ওইগুলা দেহ থেকে বাইরে হয়ে যায়। ফ্যাট সলিউবলগুলো বেশি পরিমাণ সঞ্চিত থাকে। ভিটামিন এর কথা একবার চিন্তা করো। ভিটামিন এ, রেটিনল, এটা আমাদের চোখের রড কোষে গিয়ে জমা থাকে, যেটা আমাদেরকে অন্ধকারে দেখতে হেল্প করে, বুঝছো? তাহলে রেটিনল বা ভিটামিন এ, এটা দীর্ঘ সময় দেহে সঞ্চিত থাকে। পাকস্থলীতে কোন খাদ্য পরিপাক হয় না? পাকস্থলীতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কোনো পরিপাক নাই। লিপিড জাতীয় খাবারের কি পরিপাক আছে ভাই? অল্প করে আছে, অল্প করে গ্যাস্ট্রিক লাইপেজ খরিত হয়, তাই না? অল্প করে গ্যাস্ট্রিক লাইপেজ কিন্তু খরিত হয়। আর ভিটামিনের কোনো আলাদা পরিপাকই লাগে না, ডিরেক্ট শোষিত হয়। তো কার্বোহাইড্রেট দেখাও। ক্ষুধার সাথে সম্পর্কিত হরমোন কোনটা? গ্রিলিন। এই যেমন ধরো আমি তোমাদের এখন পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমার আসলে খিদে লাগছে, তো আমার রক্তে এখন গ্রিলিনের মাত্রা বেড়ে গেছে, বুঝছো? খিদে লাগলে রক্তে গ্রিলিনের মাত্রা বাড়ে। ধরো আমি এখন একটা চিকেন গ্রিল খাবো, যদিও খাবো না, তো চিকেন গ্রিলের কথা ভাবছো, খিদে লাগছে, তাহলে রক্তে কিসের মাত্রা বেড়ে যাবে? গ্রিলিনের মাত্রা বেড়ে যাবে। আর ধরো আমি খেয়ে ফেললাম পেট পুরে, তখন আমার পেটটা ভরে গেল, আমার একটা উদ্দীপনা আসলো যে না আমার পেট ভরে গেছে, এখন আমি খাওয়াটা থামাবো। তখন তখন কোন হরমোনটা রক্তে আসে? তখন আসে হচ্ছে পলিপেপটাইড হরমোন অথবা পেপটাইড ওয়াই ওয়াই, এই দুইটা হরমোন। পলিপেপটাইড হরমোন আসে অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে, সরি, অগ্ন্যাশয়ের পিপি সেল বা গামা সেল থেকে। আর প্যানক্রিয়াটিক, সরি, পেপটাইড ওয়াই ওয়াই, এটা তো অন্ত্র থেকে আসতেছে। এরা হচ্ছে আমাদের তৃপ্তি দেয়। এরা কি করে? তৃপ্তি দেয় বা ক্ষুধা নিবারণ করে। আর খিদে লাগে কোনটার জন্য? গ্রিলিনের জন্য। অর্নিথিন চক্র কোথায় সম্পাদিত হয়? যকৃত, পারতেই হবে। অর্নিথিন চক্রে তৈরি হবে ইউরিয়া, যে ইউরিয়া তোমার দেহের জন্য খারাপ, তবে তার চেয়েও খারাপ ছিল অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়াকে আমরা দ্রুত অর্নিথিন চক্রের মাধ্যমে কি বানাই ফেলি? ইউরিয়া বানাই ফেলি। ইউরিয়া একটু কম ক্ষতিকর অ্যামোনিয়ার থেকে। তারপর ইউরিয়া কিডনি দিয়ে ছেঁকে দেহের বাইরে বের করে দেই, বুঝছো?
খেলাটা? ওকে, এই তো। নিচের কোনটা পিত্তরসের উপাদান নয়? পিত্তরসে আর যাই থাকুক HCl থাকবে না। পিত্তরস হচ্ছে ক্ষারীয়, বুঝছো? HCl তো অম্লীয়, এটা গ্যাস্ট্রিক জুসে থাকবে, এটা পিত্তরসে জীবনেও থাকবে না। সোডিয়াম টরোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট, এগুলো পিত্ত লবণ, এগুলো পিত্তরসে থাকবে। পানি তো থাকবেই, ম্যাক্সিমাম পোর্শনই পানি। বিলিরুবিন, এটা একটা রঞ্জক বর্জ্য, এটাও থাকবে। রক্ত সংবহনে চলে আসো। কোনটা এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? কর্নিয়াল স্টেন্টিং, বেলুন এনজিওপ্লাস্টি, অ্যাথেরেক্টমি, সবগুলাই এনজিওপ্লাস্টির প্রকারভেদ। কিন্তু এটা একটু দেখো, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, এটা একটা বাইপাস সার্জারি। তো বাইপাস সার্জারি বেসিক্যালি ওপেন হার্ট সার্জারি করা হয়। হার্ট কেটে, মানে সরি, বুকের স্টার্নামটা কেটে হার্টটাকে ওপেন করে পা থেকে একটা শিরা নিয়ে এটা বাইপাস রাস্তা করে দেওয়া হয়। আগে ধরো আগে এই পথে তোমার রক্ত যাইতো, এখন এই পথের কোথাও একটাতে একটা ব্লক তৈরি হয়েছে। হুম, এইখানে একটা ব্লক তৈরি হয়েছে, এর ফলে এই এরিয়াটা রক্ত পাচ্ছে না। তো তুমি যদি একটা কাজ করতে পারো, যে এখান থেকে আরেকটা লাইন করে দিতে পারো, লাইক অ্যাওয়ার্টার গোড়া থেকে, ধর এটা অ্যাওয়ার্টার গোড়া থেকে একটা লাইন এনে এখানে জোড়া লাগাই দিলা, তাহলে কিন্তু এখন এখানে নিরবিচ্ছিন্ন রক্ত সরবরাহ পেয়ে গেল, অ্যান্ড তারা এখানকার কোষগুলো আর মরবে না। এটাকে বলা হয় করোনারি বাইপাস গ্রাফটিং। সো এটা এনজিওপ্লাস্টি না। এনজিওপ্লাস্টিতে কি করা হয়, একটা ক্যাথেটার ধমনির ভেতর দিয়ে ঢুকাই দেওয়া হয়, তারপর এটা একদম যেই আর্টারিতে ব্লকেজ আছে ওইখানে নিয়ে যাওয়া হয়, তারপর ওই ব্লকটাকে গলায় দেওয়া হয় অথবা কেটে ফেলা হয়, তাই তো? তার উত্তর হবে ঘ নাম্বারটা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ করার সাথে জড়িত রক্তের প্রধান কোষ কোনটা? আচ্ছা, ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে দুইজন, বুঝছো? এম আর এন। এম দিয়ে কি? এম দিয়ে হচ্ছে মনোসাইট, বা যেটা ম্যাক্রোফেজ তৈরি করে, বা ম্যাক্রোফেজ। এন দিয়ে হচ্ছে নিউট্রোফিল। ওকে, আচ্ছা, তাহলে অপশনে যেহেতু মনোসাইট নাই, আমরা কি দেখাবো? নিউট্রোফিল দেখাবো। ফ্যাগোসাইটোসিস কে করে? কোনো ব্যক্তি প্রতি সেকেন্ডে 80 বার হার্টবিট হয়, তার কার্ডিয়াক চক্র সময়কাল কত? নর্মালি কার্ডিয়াক চক্র সময়কাল 0.8 সেকেন্ড ধরি, কিন্তু সেক্ষেত্রে আমরা বিট ধরে নেই কত? 75 বার। এখানে 80 বার বলছে, তাহলে 80টা বিট হইতে সময় লাগে 60 সেকেন্ড। একটা বিট হতে সময় লাগবে কত? 60 থেকে 80, 60/80 সেকেন্ড। এটাকে হিসাব করলে তুমি উত্তর পাবা হচ্ছে 0.75 সেকেন্ড। যারা বলতেছে ভাই এটা তো হিসাব করতে পারবো না, কাটাকাটি করো, 60 আর 80-কে 20 দিয়ে কাটো, তাহলে এখানে কত? 3, এখানে কত? 4, তাহলে 3-কে এখন 4 দিয়ে ভাগ করো। যদি বলো ভাই পারবো না, তাহলে খবর আছে, যাচ্ছে না, তাহলে দশমিক দাও, দশমিক দিয়ে একটা শূন্য বসাইতে পারবা, তাহলে কত? 7, 4 7 28, 2 রইলো, আর একটা শূন্য বসাইতে পারবা, 5, তাহলে 0.75 সেকেন্ড হইলো না? বুঝছো? তাহলে খেয়াল করো। অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহের সাথে হৃৎপিণ্ডের কোন অংশ জড়িত নয়? তাহলে হৃৎপিণ্ডের বাম পাশটা হচ্ছে অক্সিজেন পূর্ণ রক্ত, আর ডান পাশটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত, বুঝো? এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তো রাইট সাইডে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড, আর লেফট সাইডে যে কপাটিকা থাকে তার নাম কি বলো? বাইকাসপিড। বাম পাশে বাইকাসপিড, ডান পাশে ট্রাইকাসপিড। ওকে, বাম পাশে বাইকাসপিড, ডান পাশে ট্রাইকাসপিড। তার প্রশ্ন করছে অক্সিজেন প্রবাহের সাথে জড়িত নয় কোনটা? তাহলে ডান পাশে থাকবে এমন কিছুই অক্সিজেন প্রবাহের সাথে জড়িত না। ওকে, তাহলে বাম ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম, এরা জড়িত আসলে অক্সিজেন। ডান ভেন্ট্রিকল, দেখো ডান ভেন্ট্রিকল কোনটা? এটা না? এইটাই আসলে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত পরিবহনের সাথে জড়িত, অক্সিজেনের সাথে না। বাইকাসপিড কপাটিকা, এটা তো বাম পাশে আছে, তাহলে এটা তো অক্সিজেন পরিবহনের সাথে জড়িত। বাম পাশে বাইকাসপিড, ডান পাশে ট্রাইকাসপিড। বাইকাসপিডের আরেক নাম কি? মাইট্রাল কপাটিকা। ওকে, সিরামের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা? সিরাম জিনিসটা কি? ধরো তোমার কোথাও কেটে গেছে, দেখবে কেটে যাওয়ার পর রক্ত জমাট বেঁধে গেছে, তারপর এখান থেকে একটু পানি বেরোচ্ছে, কষানি বেরোচ্ছে, ওই কষানি জিনিসটা, ওই পানি জিনিসটাই হচ্ছে সিরাম। তাহলে রক্ত জমাট বাঁধার পর যে প্লাজমাটা বেরোয় আসে, মানে এখানে প্লাজমা থেকে রক্ত সঞ্চালনের ফ্যাক্টরগুলোকে বাদ দিলে যে জিনিসটা থাকে ওইটাই সিরাম। এটা দেহের বাইরে, সিরামটা কি থাকে? দেহের বাইরে।
ওকে, দেহের ভেতরে তো এটা প্লাজমা হিসেবেই থাকে, রক্তকণিকা থাকে না, এটা তো ঠিক কথাই বলছে। তঞ্চন ধর্ম উপস্থিত না রে, এটা জমাট বাঁধতে পারে না, কারণ জমাট বাঁধার ফ্যাক্টরগুলো ব্যবহৃত হয়ে গেছে, এরপরে অবশিষ্ট প্লাজমাটুকু বেরিয়ে আসছে, ওর মধ্যে আর কোনো রক্ততঞ্চনের ফ্যাক্টর নাই, তাহলে জমাট বাঁধতে পারে না, এটাই ওর জন্য প্রযোজ্য নয়। ফাইব্রিনোজেন থাকে না, ঠিক বলছে, রক্ততঞ্চনের ফ্যাক্টর 1 নম্বর ফ্যাক্টর ফাইব্রিনোজেন থাকার প্রশ্নই আসে না। সাধারণ অবস্থায় দেহের ভেতর থাকে না, ঠিক বলছে, দেহের বাইরে বের হয়ে আসে, ভেতরে থাকে প্লাজমা। অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য সত্য নয় কোনটা? রক্তে চর্বির পরিমাণে অস্বাভাবিকতা, ঠিক আছে, রক্তে চর্বির পরিমাণ বেশি থাকতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ধমনীর প্রাচীরে শক্ত প্লাক জমার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। স্ট্রোক করার প্রবণতা বেড়ে যেতে পারে, ঠিক বলছে। উচ্চচাপ হতে পারে, মানে উচ্চ রক্তচাপ, ঠিক বলছে। রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে, এটার সাথে এগুলো কোনো কানেকশন নেই, উত্তর হবে ঘ নাম্বারটা। রক্তরসের অজৈব উপাদান কোনটা? অজৈব বলতে অ্যালবুমিন, বিলিরুবিন, ইমিউনোগ্লোবিউলিন, এগুলো সবই জৈব অণু। অ্যালবুমিন একটা প্রোটিন, বিলিরুবিন একটা রঞ্জক পদার্থ, এগুলো সবই জৈব অণু। আয়োডিন এটা একটা অজৈব, আয়োডিন একটা অজৈব উপাদান। রক্তে আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা পালন করে কোনটা? বুঝো, তাহলে আয়তন রিসেপ্টরে কে কাজ করে? ভেসোপ্রেসিন, বা যার আরেকটা হচ্ছে এডিএইচ। কিভাবে কাজ করে ভাই খেয়াল করো, এডিএইচ কি করে, ওর নাম কখন এডিএইচ, ও কিডনিতে পানি পুনঃশোষণ বাড়ায়। কি করে বলো? পানি পুনঃশোষণ বাড়ায়, বুঝো, ও কিডনিতে পানি পুনঃশোষণ বাড়ায়। তো কিডনিতে যদি পুনঃশোষণ বেশি হয়, কোত্থেকে পুনঃশোষণ হচ্ছে? মূত্রটা যে তৈরি হচ্ছিল এখান থেকে পানি পুনঃশোষিত হয়ে যাচ্ছে, তাহলে বলো পুনঃশোষিত হয়ে যাবে, রক্তে যাবে না, তাহলে তখন রক্তের আয়তন বাড়বে না। রক্তের আয়তন বাড়লে ব্লাড প্রেশারও বাড়বে। এটাই জিজ্ঞেস করছে, যে আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি করতে ভূমিকা পালন করে ভেসোপ্রেসিন। তাহলে ওর নাম ভাই ভেসোপ্রেসিন কেন হইলো? কারণ ও ভেসেলকে প্রেসও করতে পারে, ওর আলটিমেট কাজ রক্তচাপকে বৃদ্ধি করা। যেমন ধরো এইখানে রক্তচাপ কম, এইখানে রক্তচাপ কি অনেক বেশি, সংকুচিত হয় ধমনীটা, এই কাজটাও ভেসোপ্রেসিন করে। যখন রক্তবাহিকার উপর কাজ করবে তখন ভেসোপ্রেসিন, যখন কিডনিতে গিয়ে পানি পুনঃশোষণ বাড়াবে তখন এটার নাম এডিএইচ। ওকে, অক্সিটোসিন কি করে? জরায়ুর সংকোচন করে। অক্সিটোসিন জরায়ুর সংকোচন করে জরায়ু থেকে বাচ্চা প্রসবে হেল্প করে, বুঝছো? তারপর প্রোল্যাকটিন কি করে? প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধ ক্ষরণে, মায়ের দুধ ক্ষরণে হেল্প করে। সোমাটোস্ট্যাটিন আলফা এবং বিটা কোষের ক্ষরণ কন্ট্রোল করে, এটা ডেল্টা সেল থেকে আসে, তাই না? অগ্নাশয়ের ডেল্টা সেল থেকে আসে। অ্যান্টিবডি তৈরি করে কে? অ্যান্টিবডি তৈরি করে আসলে, দেখো এখানে দুইটা অপশন, এটা সামনে বি দাও, এটার সামনে টি দাও। বি লিম্ফোসাইট না টি লিম্ফোসাইট? উত্তর হচ্ছে বি লিম্ফোসাইট। কেমন করে? মনে করে এটা বি লিম্ফোসাইট বা বি সেল, এই বি সেলটা সক্রিয় হয়, কে সক্রিয় করে? ওকে, টি সেল সক্রিয় করে, বুঝছো? সক্রিয় হলে এটার নাম কি? প্লাজমা সেল। কি নাম বলো? প্লাজমা সেল। এই প্লাজমা সেলটা ফাইনালি ওয়াই আকৃতির অ্যান্টিবডিগুলো তৈরি করে। ওকে, হইলো? তাহলে অপশনে যদি প্লাজমা সেল থাকে তাহলে প্লাজমা সেল দাগাবা, নাই এখানে প্লাজমা সেল, তাহলে বি লিম্ফোসাইট দাগাও, সমস্যা নেই, বুঝছো? আণুবীক্ষণিক সৈনিক বলা হয় লিম্ফোসাইটকে, লিম্ফোসাইটকে তো আণুবীক্ষণিক সৈনিক বলা হয়, সবাই পারো। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনী সংকীর্ণতার জন্য অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হলে এই কন্ডিশনটাকে কি বলে? এটাকে বলবো ইস্কেমিয়া। ইস্কেমিয়া মানে অক্সিজেনের অভাব হচ্ছে, ইস্কেমিয়া। অ্যানিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা। অ্যারিথমিয়া মানে কি? হার্টবিট ঠিক নাই, কখনো হার্টবিট বেশি কখনো কম, এরকম, বুঝছো? আরেকটা হচ্ছে ইনফ্রাকশন। ইনফ্রাকশন মানে কি? যদি এই ইস্কেমিয়া হয়ে, মানে অক্সিজেনের অভাব হয়ে কোনো টিস্যু বা কোনো কোষ মরে যায় টোটালি, তখন এটাকে কি বলতে পারো? ইনফ্রাকশন। যেমন হার্ট অ্যাটাক হইলে হার্টের টিস্যুগুলো মরে যায়, এটাকে বলি আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ব্রেইনে যদি স্ট্রোক হয় এটাকে কি বলি? সেরেব্রাল ইনফ্রাকশন, মানে অক্সিজেনের অভাবে এখানকার কোষগুলো মরে যাচ্ছে। রক্তকণিকা এবং রক্তরসের অনুপাত কত? ইন্টারেস্টিং কোশ্চেন। রক্তকণিকা থাকে 45, রক্তরস থাকে 55, তাহলে অনুপাত করো, 5 দিয়ে কেটে দাও, তাহলে 9:11। বুঝছো কেমনে করছে? একটু প্রয়োগমূলক প্রশ্ন। কোনটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা? বাচ্চারা দানা যাদের আছে তাদেরকে ফিল করতে পারবা, দেখো ফিল ফিল ফিল, দানাবিহীন চাইছে, তাহলে মনোসাইট আর লিম্ফোসাইট। ওকে, দানা থাকলে ফিল করতে পারবো। ওকে,
রক্তে অনুচক্রিকার কমে যাওয়ার ঘটনাকে কি বলবা? কমে যাওয়া হলেই এখানে পেনিয়া থাকবে, আর যদি বেড়ে যায় তাহলে এটা সাইটোসিস থাকবে। যেমন ধরো এখানে থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা, আর পেনিয়া মানে কমে যাওয়া, তাহলে এটাই হওয়ার কথা উত্তর। আর লিউকোপেনিয়া মানে কি? লিউকোসাইট কমে যাওয়া, বাকি ডব্লিউবিসি কমে যাওয়া। ডব্লিউবিসি কতগুলা কমে যাওয়া? 4000-এর কম, পার কিউবিক মিলিমিটারে 4000-এর কম হলে এটাকে কি বলবা? লিউকোপেনিয়া। আর যদি বেড়ে যায় 11,000-এর বেশি হয়ে যায় তখন এটা কি বলবা? লিউকোসাইটোসিস। বুঝছো? আরবিসি কমে গেলে এটাকে বলি অ্যানিমিয়া, বেড়ে গেলে বলি পলিসাইথেমিয়া। এই পাওয়া যাবে থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস। কোনটা প্লাজমা প্রোটিন নয়? এটাকে তো আমরা GPA5 দিয়ে মনে রাখতে পারি। প্লাজমা প্রোটিনের এক্সাম্পল কি বলো? GPA5। জি ফর গ্লোবিউলিন, পি ফর প্রথম মিন, এ ফর অ্যালবুমিন, 5 ফর ফাইব্রিনোজেন। তাহলে কোনটা না এখানে প্লাজমা প্রোটিন? বিলিরুবিন। বিলিরুবিন কিন্তু প্লাজমা প্রোটিন না, এটা একটা রঞ্জক। আরবিসি ভেঙে হিমোগ্লোবিনের হিম অংশ থেকেই বিলিরুবিনটা আসছে, শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে। বেশি প্রশ্ন আসে নাই। ফুসফুসের কার্যকরী একক অ্যালভিউলাস, সিম্পল, সোজা। অটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ? অটাইটিস মানে কান, তাই না? তো অটাইটিস মিডিয়া মানে মধ্য কানের সংক্রমণ। ওকে, অ্যালভিউলার থলিতে কি থাকে? কি আর থাকবে? বাতাস থাকবে। অ্যালভিউলার থলিতে বাতাস থাকবে। ফুসফুসের ভেতরে অনেকগুলো অ্যালভিউলার থলি আছে, ছোট্ট ছোট্ট, এগুলো বাতাস দিয়ে পূর্ণ। ফুসফুসে অক্সিজেন প্রবেশের নির্ধারিত গতিপথ কোনটা, বা নির্দেশিত গতিপথ? অ্যালভিউলাস থেকে ব্রঙ্কাসে অক্সিজেন যাবে? জীবনেও না, ভুল। ট্রাকিয়া, ওকে ফাইন। ট্রাকিয়াগুলো ব্রঙ্কাসে ভাগ হবে, এই পর্যন্ত ফাইন। ব্রঙ্কাসগুলো ভাগ হবে ব্রঙ্কিউলে, ঠিক আছে। ব্রঙ্কিউলগুলো থেকে অ্যালভিউলাস আসবে, একদম পারফেক্ট, এটাই মনে হচ্ছে ঠিক। এখানে বলছে ব্রঙ্কিউল থেকে ট্রাকিয়া, না, অক্সিজেন তো ব্রঙ্কিউল থেকে ট্রাকিয়া যাবে না, ভুল। উত্তর কি হবে? খ নাম্বারটা। বুঝছো? পারছো? চলো না অঙ্ক, চলো না, বেশি প্রশ্ন নাই। কঙ্কালতন্ত্রের অংশ নয় কোনটা? ক্ল্যাভিকল, আমাদের হাড্ডি। কঙ্কালতন্ত্র, ফ্যালাঞ্জেস। ক্ল্যাভিকল কই থাকে? কলার বোন। ফ্যালাঞ্জেস কোনগুলা? আঙুলের যে হাড্ডিগুলা, তাই না? ফ্যালাঞ্জেস কতগুলা থাকে? 56টা। 2 হাতে 28টা, 2 পায়ে 28টা। স্ক্যাপুলা, ত্রিকোণাকার একটা অস্থি, পিঠের দিকে থাকে। বান্ডেল অফ হিস, এটা কই থাকে বলো? বান্ডেল অফ হিস থাকে হার্টে, তাই না? এটা হার্টের জাংশনাল টিস্যু। বাংলায় যাকে সংযোজী টিস্যু বলি। ওকে, হ্যামস্ট্রিং পেশি কোথায় থাকে? এটা উরুর পেছন দিকে, বুঝো? উরুর পেছন দিকের পেশিটাকে বলা হয় হ্যামস্ট্রিং পেশি। এটা 3টা পেশির সমন্বয়ে তৈরি, বাইসেপস ফিমোরিস, সেমিমেমব্রেনাস, সেমিটেন্ডিনোসাস। তার উত্তর হবে সব কয়টা, বুঝো? আর উরুর সামনের দিকের পেশিটাকে বলা হয় কোয়াড্রিসেপস ফেমোরিস, কোয়াড্রিসেপস। ওকে, তো কোয়াড্রিসেপস ফেমোরিসের মধ্যে কি কি থাকে যা শুনে রাখো। ওকে, কি থাকে বলো? একটা থাকে রেকটাস ফিমোরিস, তারপর থাকে হচ্ছে তোমার রেকটাস ফিমোরিস ছাড়াও আরো থাকে হচ্ছে, নামগুলো মনে আসতেছে না কেন জানো, বুঝছো? এত পড়াই। মিডিয়ালি একটা থাকে, ল্যাটারালি একটা থাকে, ইন্টারমিডিয়াল, ভ্যাস্টাস পেশি, বুঝছো? 3 রকমের ভ্যাস্টাস পেশি থাকে। মিডিয়ালি একটা, ল্যাটারালি একটা, মানে পার্শ্বীয় দিকে একটা, মিডিয়ালি ভেতর দিকে একটা, মাঝখানে একটা। তো সামনের দিকে, উরুর সামনের দিকে 4টা পেশি থাকে, উরুর পেছন দিকে হ্যামস্ট্রিংয়ে 3টা পেশি থাকে। এই 3টা পেশির নাম তুমি শিখে ফেললে। ওকে, আর এই হ্যামস্ট্রিংটা হচ্ছে বক্রীকরণ, বাঁকাইতে হেল্প করবে। শেষ দিকে চলে আসছি, রাইট? জিনতত্ত্ব বিবর্তন। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? ভালো প্রশ্ন। একটা অপশন না কিন্তু, 2টা করে, প্রত্যেকটা অপশনে। তাহলে ভালো মতো দেখে উত্তর করতে হবে। দেখো, থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা। বর্ণান্ধতা কি লিথাল জিন? বর্ণান্ধতা হলে কেউ মরে না, এটা হচ্ছে এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড। থ্যালাসেমিয়া কিন্তু লিথাল, তাই না? থ্যালাসেমিয়া হলে মরে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে না। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, হ্যাঁ, এই দুজনেই লিথাল জিন। এটাই উত্তর হবে, বুঝে গেছি। বর্ণান্ধতা, রাতকানা, না, এগুলো সবই সেক্স লিঙ্কড। রাতকানা হিমোফিলিয়া, বুঝছো? তাহলে উত্তর কি হবে? সি নাম্বারটা। যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলবা? এপিস্টেটিক। আর যে বাধা পায় সে কি? হাইপোস্টেটিক। বাচ্চারা, বাধা পায়, দেখো ও দুর্বল না, ও হাইপো না, ও নিচু হয়ে থাকবে না, বাধা পাচ্ছে। আর যে বাধা দিবে সে হচ্ছে এপিস্টেটিক জিন। ওকে, সেমিলিথাল জিন কি?
যেই জিন দিয়ে ধরো আক্রান্ত হইলে, যেমন হিমোফিলিয়ার জিন একটা সেমিলিথাল জিন। কেন? হিমোফিলিয়া একই সাথে সেক্স লিঙ্কড, আবার একই সাথে লিথাল, দুইটাই। সেমিলিথাল বলার কারণ কি? কারণ হিমোফিলিয়া হইলে মোটামুটি নিশ্চিত তুমি এই রোগে মরবাই, বুঝছো? তো কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে ওই জিনটা দিয়ে 100টা জীবে যদি এই জিন থাকে, তাহলে 50 জন বা তারও বেশি মরে যায়, 50%-এর বেশি জীব মরে যায়, তখন এটাকে সেমিলিথাল বলা হয়। আর 50%-এর কম মরলে এটাকে সাবভাইটাল বলা হয়। যেমন ধরো ড্রসোফিলা মাছের লুপ্তপ্রায় ডানা সৃষ্টির যে জিন, ওইটাকে আমরা সাবভাইটাল জিন বলি। ওকে, যে কোন জিনের প্রভাবে F2 যৌনতে ফিনোটাইপিক অনুপাত এটা হয়? লিথাল জিনের প্রভাবে, সবাই জানি। লিথাল জিনের প্রভাবে একটা জীব মরে যায়, একটা ইঁদুর মরে গেছিল, যেই ইঁদুরের জিনোটাইপ বড় হাতের ওয়াই হয়ে গেছিল হোমোজাইগাস অবস্থায়, সেই ইঁদুরটা মরে গেছিল। মাসকুলার ডিস্ট্রফি কি? সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি না, এটাকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। হাইপার মানে বেশি, ট্রাইকম মানে লোম, ট্রাইকোসিস। অস্বাভাবিক মূত্রত্যাগকে কি বলবা? ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা এডিএইচ এর অভাবে হয়েছে। ওকে, এডিএইচ এর অভাবে এটা হয়েছে। পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়ে গেলে এটা কি বলা হয়? টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার মানে টেস্টিকল বা শুক্রাশয়, শুক্রাশয়গুলা ফেমিনিন হয়ে যাচ্ছে, ফেমিনিজাইজেশন। আচ্ছা, ওকে। দুর্লভ জিন গঠিত ওষুধ, এটাই বাকি রইল, তাহলে এটাই হবে। মাসকুলার ডিস্ট্রফি হইলে মানে মাসেলগুলা খুব দুর্বল হয়, তো এটা একটা দুর্লভ জিন গঠিত ওষুধ বলছে, অসুখ, যেটা খুব কম হয়। এক্সট্রা সিলেবাসে কি কি আসছে চলো দেখি। খুব কঠিন প্রশ্ন আসছে। মেসোডার্মের আবার 3টা ভাগ থাকে, বুঝছো? এপিমিয়ার, এন্ডোমিয়ার, মেসোমিয়ার। তো শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয় মেসোমিয়ার থেকে, বাট সরি এপিমিয়ার, মেসোমিয়ার, হাইপোমিয়ার এগুলো থাকে, ওকে, এন্ডোমিয়ার না। তো এইটা আসলে সবগুলা পড়া পসিবল না তোমার পক্ষে, যে মেসোডার্মের কোনগুলা লেয়ার থেকে কি আসে, এটা মেডিকেলের জন্য আমরা পড়াই না, এত কিছু মনে রাখা যায় না আসলে। তুমি হাইস্ট মনে রাখতে পারো যে, যেমন ধরো আমাদের ফুসফুস এবং শ্বসনতন্ত্রের জিনিসগুলা, এগুলো আসে কোনগুলা কোত্থেকে? এন্ডোডার্ম থেকে। আবার আমাদের 7ম অধ্যায়ে যা, আমি সিরিয়ালে যদি আসি, 3য় অধ্যায়ে পরিপাকের জন্য যা কিছু আছে, বুঝছো? পরিপাক, এগুলো আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে, পরিপাকের জিনিসপত্র, হ্যাঁ, ভেতরের লেয়ার থেকে। 4 নাম্বার অধ্যায় যা আছে, এগুলো আসে মেসোডার্ম থেকে, মানে রক্ত সংবহন তন্ত্রের যে জিনিসপত্র, ওকে। 5 নাম্বার অধ্যায়ে শ্বসনতন্ত্রে যা আছে, এগুলো আসে এন্ডোডার্ম থেকে, ভেতরের দিক থেকে, ফুসফুস এন্ডোডার্ম থেকে তৈরি হয়। 6 নাম্বারে কিডনি, মেসোডার্ম থেকে, এন্ডোডার্ম থেকে, দুইটা মিলাই। 7 নাম্বারে হচ্ছে তোমার চলনাঙ্গ চালনার সবকিছুই মেসোডার্ম থেকে আসবে। বাকি রইল কি? 8ম অধ্যায়। 8ম অধ্যায় আছে কি? ব্রেইন। তো ব্রেইন আসে হচ্ছে এক্টোডার্ম থেকে, বাইরের দিক থেকে, ব্রেইন এবং স্নায়ুগুলা এক্টোডার্ম, বুঝছো? এই হচ্ছে পূর্ণ অংশগুলো কোত্থেকে আসে, একটা বেসিক আইডিয়া রাখা। মানব ভ্রূণের সর্ববহিস্থ আবরণকে কি বলা হয়? মানব ভ্রূণে এই 4 রকম আবরণ থাকে। একটা হচ্ছে অ্যামনিয়ন, একটা হচ্ছে কোরিয়ন, একটা হচ্ছে অ্যালান্টয়েস, আর একটা হচ্ছে কুসুমথলি। কোরিয়নের মধ্যে এরকম কিছু জিনিস থাকে, ওটাকে কোরিয়নিক ভিলাই বলে, এটা আলাদা করে আবরণ না। তো কোরিয়নটা হচ্ছে বাইরের দিকের, বুঝছো? কোরিয়নটা বাইরের দিকের আবরণ, ওকে। আর কুসুমথলি থেকে কি? স্টেম কোষ পাওয়া যায়, কুসুমথলিতে স্টেম কোষ পাওয়া যায়। কোন ইমিউনোগ্লোবুলিন মায়ের প্লাসেন্টা অতিক্রম করে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে? 5টা ইমিউনোগ্লোবুলিন আছে, বুঝছো? গেমড দিয়ে মনে রাখতে পারে এই 5টাকে। এই 5টার মধ্যে সবচেয়ে ছোট্ট হচ্ছে আইজিজি। সবচেয়ে ছোট্ট কোডটা বলো? আইজিজি। সো এত ছোট্ট যে ও গর্ভাবস্থায় মায়ের অমরা ভেদ করে বাচ্চা যেতে পারে, বাকিগুলো যেতে পারে না। সবচেয়ে বড় কোনটা? আইজিএম। কারণ এখানে 5টা, এইখানে অ্যান্টিবডিগুলো পেন্টামার হিসেবে থাকে, অ্যান্টিবডির আকৃতি ওয়াই আকৃতির, দেখো 5টা অ্যান্টিবডি একসাথে আছে, এটা সবচেয়ে বড়, বুঝছো? বড়গুলো তার অমরা ভেদ করতে পারবে না, যেটা সবচেয়ে ছোট্ট আইজিজি, এটাই অমরা ভেদ করতে পারে, ওকে। তাহলে মনে রাখবো কেমনে? জি দিয়ে গর্ভাবস্থায় অমরা ভেদ করতে পারে আইজিজি, ওকে। আইজিএ, এটা দিয়ে মনে রাখবো মায়ের দুধে আইজিএ থাকে, ওকে। দুর্লভ, আইজিই হচ্ছে দুর্লভ, এটাকে দুর্লভ বলা যায়, খুব কম কম পরিমাণে পাওয়া যায়, ওকে। তারপরে আসলে কি করব? তারপর আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল, অ্যান্ড আল্লাহ ভরসা, তোমাদের পরীক্ষাটা আশা করি খুব সুন্দর হবে, ভালো হবে।
বুঝছো? নো টেনশন, ভালো করে পড়ো আর কনফিডেন্স রাখো, বুঝছো? তুমি হয়তোবা ভালো রেজাল্ট করে ফেললে দেখবে তোমার ইন্টারভিউ নিচ্ছে সবাই, কেমনে এত ভালো রেজাল্ট করছো, হয়তোবা তুমি রাইট ট্র্যাকে আসছো, হয়তোবা তোমার কোনো কারণে অন্য এক্সামগুলোতে ওয়ার্কআউট করে নাই তোমার প্ল্যান, এই এক্সামে করবে। বি পজিটিভ, হ্যাঁ? ঠান্ডা মাথায় যাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসো, নতুন করে বোঝানোর কিছু নেই, সবই তুমি বুঝো। বি ব্রেভ, হ্যাঁ? আচ্ছা, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। টেকনিক্যালি পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও। ওকে, ভাবো, চিন্তা করো, হাল ছেড়ে দিও না পরীক্ষার হলে। যেটা পারতেছো না মনে হচ্ছে, ওই একটা নিয়ে অনেক সময় নষ্ট করো না, সামনে আগায় যাও। শেষবেলায় এসে যখন তোমার সবকিছু দাগানো শেষ, যেগুলো বাকি আছে ওইগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করো, কাইন্ড অফ যে না এটা আমি ব্রেন খাটায় দেখি কোনোভাবে কোনো লিঙ্ক আপ করতে পারি কিনা, কোনোভাবে একটা উত্তর বাইর করতে পারি কিনা। হয়তোবা এই একটা প্রশ্ন ঠিকঠাক মতো পারলেই তোমার পজিশনটা একটু উপরে যাবে, অথবা তোমার চান্স না পাওয়ার মধ্যে এটা ম্যাটার করতেছে, তাই না? তো আমরা ব্রেনটাকে পুরোপুরি কাজে লাগাবো, কোনো চাপ নাই, কোনো প্রেশার নেই, ঠিক আছে? বেস্ট অফ লাক। জানাও আমাকে কেমন দিচ্ছে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা। আর আশা করছি এই ক্লাস থেকে হুবহু সবকিছু কমন পড়বে না, কিন্তু কিছু ব্যাপার অবশ্যই কমন পড়বে। তো ক্লাসটা করে তুমি যে তোমার 1.5 ঘন্টা সময় ইনভেস্ট করলা, আশা করি এইটার ফল তুমি পরীক্ষা হলে পাবা। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।